একশো বার আনবো, কি করবেন? স্বাধীন দুষ্টু হেসে বলল, আমাকে ফোন করে বলবো তোমার বৌমা তোমার সাথে কথা বলবে না, এর জন্য ফোন অফ করে রেখেছে। দুবার চোখ বড় বড় হয়ে গেল, কারণ ওর ফোন সত্যি সত্যি অফ হয়ে আছে। গ্যাঞ্জাম আর ব্যস্ততার জন্য ফোনটা চার্জে দেওয়ার সুযোগ পাচ্ছে না ও। ওর শাশুড়ি জরুরি প্রয়োজনে নিজের বাবার বাড়িতে গিয়েছে, তাই বিয়েতে আসতে পারছে না। দুবার স্বাধীনের হাত ধরে বলল, এই, না না, বিশ্বাস করুন, আমি হিসাব নেব না। স্বাধীন বাঁকা হেসে বলল, বিশ্বাস করতে পারি যদি একটা চুমু খাও, সমস্যা নেই, আশেপাশে কেউ নেই। দুবা ভুরুকুসকে স্বাধীনের দিকে তাকালো। তা দেখে ও নিজের ফোন করে কাউকে কল করতে ধরলেই দুবা স্বাধীনের গালে চুমু খেলো। তুষার স্টেজে বসে আছে, অবশ্যই এটা গ্রাউন্ডের স্টেজ। মেঝেতে পার্টি আর চাদর বিছিয়ে দেওয়া হয়েছে, যেমনটা সাভাস নীরের বিয়েতে করা হয়েছিল। তুষার শেহনাজের মতোই সাদা কালারের একটা শেরওয়ানি পরেছে। ওকে দেখতে রাজপুত্রের মতো লাগছে। তাই তো মেহমেদ বারবার এসে ছেলের মুখ দেখছে আর বলছে, তুমি আমার ছেলে? তুষার কিছু বলেনি। ওকে আজ কোনো কিছুই বিরক্ত করতে পারছে না। এই যে মেহমেদ সেই তখন থেকে এক প্রশ্ন করে করে মাথা ধরিয়ে দিচ্ছে, তবুও তুষারের মনে হচ্ছে যেন মেহমেদের কণ্ঠ থেকে মধু ঝরছে, আর বাবাকে জড়িয়ে ধরে চুমু খেতেও ইচ্ছে করছে। অবশ্য এই ইচ্ছা ওর আজ সব মানুষকে দেখেই করতে ইচ্ছে করছে, তবে মেয়েদের না। সাবাস কাজী সাহেবকে এনে বসিয়ে দিয়ে তুষারের দিকে এগিয়ে আসলো। তারপর ওর মাথায় চাটি মেরে বলল, এলইডি বাল্বের মতো জ্বলছিস কেন? দাঁতগুলো ভিতরে ঢুকিয়ে রাখ গাধা। তোর দাঁতের ঝলকানিতে আমার ঝলসে যা উপক্রম। তুষার শান্ত স্বরে বলতে লাগলো, দেখো সাবাস ভাই, তোমার কথায় ভুল আছে। তার থেকে কখনো আলো বিচ্ছুরণ হতে পারে না। সাবাস ওকে থামিয়ে দিয়ে বলল। এই বাল, জ্ঞান দিলে বোন পাবি না। তুষার চুপ হয়ে গেল। ওর এবার একটু বিরক্ত লাগলো। সবাই শুধু বউ কেড়ে নেওয়ার ভয় দেখাচ্ছে ওকে। ও মনে মনে বলতে লাগলো, বিয়েটা শুধু হতে দাও, তারপর সবার থেকে গুনে গুনে বদলা নিব আমি। বউ আসছে। কথাটা কানে যেতেই তুষারের ক্ষণিকের বিরক্তিটুকু কর্পূরের মতো হাওয়া হয়ে গেল। স্তম্ভিত হয়ে নিজের হবু বউয়ের দিকে তাকিয়ে থাকলো, যদিও মাঝখানে বাধা হিসেবে একটা পর্দা আছে, তবুও ওর বাদামি চোখের তীক্ষ্ণ দৃষ্টি দেখতেই শেহনাজের সারা শরীর শিরশির করে উঠল। তাই সাথে সাথে শেহনাজ চোখ নামিয়ে নিল। তুষার ওর দিকে দৃষ্টি অব্যাহত রেখে অস্পষ্ট স্বরে বলল, আমার নাচ, আমার উপন্যাসের মায়াবী চরিত্র, আকাশের সবচেয়ে উজ্জ্বল তারকা, হৃদয়ে উথাল পাথাল সৃষ্টিকারী, আকর্ষণীয় কাল বৈশাখী, যখন তখন নিচে পড়ে যাওয়ার মতো বারবার আমাকে নিচের প্রেমে ফেলা, পিচ্ছিল কর তোমার তো রাস্তা। আমি তোমার জন্য ক্রেজি। আই অ্যাম ইন ম্যাড লাভ উইথ ইউ। ওর অস্পষ্ট কথাগুলো ড্রয়িং রুমের সকলের গমগমে আওয়াজের নিচে চাপা পড়ে গেল। সকলের মনোযোগ আকর্ষণ করার পর কাজী সাহেব শেহনাজের উদ্দেশ্যে বলতে লাগলেন, শেখ মেহমেদ হাসানের একমাত্র পুত্র শেখ তুষার খান নগদ 6 লক্ষ টাকা আর গহনাদি বাবদ মোট 15 লক্ষ টাকা মোহরানা ধার্য করিয়া আপনাকে বিবাহ করতে এসেছেন। রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ কবুল। মেহমেদ বলে উঠল, কাজী সাহেব একটু ভুল বলেছেন। আমার ছেলে এখানে আসেনি, বরং জন্মের পর থেকেই ও এখানেই ছিল আর এখানেই থাকবে। সাজিদ মেহমেদের পিঠে দুম করে একটা কিল বসিয়ে দিয়ে বলল, চুপ থাক। ওদের অবস্থা দেখে সবাই হাসতে লাগলো, এমনকি কোণে নিজেও। হাসি আটকেও থেমে থেমে বলল, আলহামদুলিল্লাহ রাজি। তুষারের মনটা শীতলতায় ভরে গেল। অসম্ভব এক শান্তি অনুভূত হচ্ছে মনের ভেতর। কাজী সাহেব এবার ওর দিকে তাকিয়ে সামান্য হাসলেন। তা দেখে তুষারও হাসলো এবং সবাইকে অবাক করে দিয়ে কাজী সাহেব কিছু বলার আগেই ও 32 পাটি দাঁত বের করে বলল, আলহামদুলিল্লাহ কবুল। সবাই এক সেকেন্ড চুপ থেকে অট্ট হাসিতে ফেটে পড়ল। সবাই এমন বেহায়া বরকে দেখে জোরে জোরে হাসা চালিয়ে যেতে লাগলো। এটাই মনে হয় প্রথম বিয়ে, যে বিয়েতে বর বউ কাজী থেকে শুরু করে সবাই হাসছে। যেখানে সবার কান্না করে পরিবেশটা মর্মান্তিক করে দেওয়ার কথা, সেখানে দেখো সবাই দাঁত কিলিয়ে হাসছে। স্যার, এবার সবার মাঝে মিষ্টি বিতরণ করা শুরু হয়ে গেল। আজও বিয়েতে কিছু বাড়তি মানুষের দেখা মিলেছে। ওদের প্রত্যেককে 5টা করে মিষ্টি দেওয়া হয়েছে। তবু যদি কেউ অস্বীকার করে যে ওরা মিষ্টি পায়নি, তাহলে এর হিসাব পরকালে গিয়ে নেওয়া হবে।
সবাই তুষারের রুমের সামনে দাঁড়িয়ে আছে, রামদা আর চাকু নিয়ে, যেন তুষার ওদের সাথে চিটারি করতে না পারে। তুষার বয়স্ক পার্টিদের মাঝখানে চিড়ে চ্যাপ্টা হয়ে ফিরে এসে নিজের রুমের সামনে এমন অবস্থা দেখে বলল, কোথায় ডাকাতি করতে চাচ্ছিস তোরা, নাকি মার্ডার করার প্ল্যান আছে? সাবাস নিজের হাতের রামদাটা উল্টে পাল্টে দেখতে দেখতে বলল, ডাকাতি যাকে করব সে বর্তমানে আমাদের সামনে দাঁড়িয়ে আছে। এখন সে যদি ভালো মানুষের মতো ডিমান্ড পূরণ করে তাহলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু না দিলে কল্লা কাটে যাবে। তুষার ফাঁপা শ্বাস ফেলে বলল, বলি, লজ্জা করছে না নিজের ছোট বোনের বাসর ঘরের সামনে এসে হাত পাততে? তুবা হাই তুলে বলল, কে বোন? ভিতরে যে আছে সে আমাদের ভাবি। আমরা আমাদের ভাইয়ের সামনেই দাঁড়িয়ে আছি। আমরা কোনো বোনকে চিনিই না। নীর বলে উঠল, অনেক হয়েছে, আমাদের টাকা দিন, নয়তো অকালে প্রাণটা হারাবেন ভাইয়া। আজ বারিশ আর স্বাধীন নেই, ওরা এসব ভাই বোনের ব্যাপারে জড়াতে চায় না। সাবাসের বিয়েতে 60 টাকা পেয়ে যে বেইজ্জতির শিকার হয়েছিল, সেরকম ঘটনা আর ফেস করতে চায় না ওরা। তুষার ওদের দিকে এগিয়ে এসে প্যাকেট থেকে 5,000 টাকা বের করে বলল, নে ফকির, প্লাস ডাকাতের দল 1,000 টাকা এক্সট্রা দিলাম। তোমরা ভাবলে কি করে সামান্য কিছু টাকার জন্য আমি আমার বউকে বিধবা বানাবো? সবার চোখ চকচক করে উঠল, কেউ অপমান গায়ে মাখল না। ওরা রামদা চাকু আর টাকা নিয়ে যেতে ধরলে তুষার ওদের আটকে বলল, 1 মিনিট, তোরা বলেছিলি শেহনাজকে দেখে আমি অজ্ঞান না হলে নিজেদের নাম বদলে ফেলবি, তা কি নাম ঠিক করেছিস? আয়েশা হতাশ শ্বাস ফেলে বলল, আজ থেকে আমি বারিশের বউ আর আরিফের মা। তুবা অসহায় কণ্ঠে বলল, আমি পাগলদের নিয়ে পড়ে থাকা আরেক পাগলের বউ। নীর কি বলবে বুঝতে পারছে না। ক্ষণকাল বাদে ও দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, আমি কথায় কথায় বাল বলা সাবাস বাবাজির বউ। সাবাস কপাল কুঁচকে বলল, কিছু বলে বাল। সকলকে বিদায় করে তুষার রুমে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। ফুল সজ্জিত বিছানার মাঝখানে বসে শেহনাজ জোরে জোরে হেসে চলেছে। ও রুম থেকে সবার কথাগুলো স্পষ্টভাবে শুনেছে। তুষার ওর দিকে তাকিয়ে থেকে হাতের ঘড়িটা খুলতে খুলতে বলল, কম করে হাস ভাবলে, নতুন বউয়ের একটু তো মান সম্মান রাখ। শেহনাজ হাসি কমানোর বদলে আরো বাড়িয়ে দিল। তা দেখে তুষার ভুরু নাচিয়ে বাঁকা হেসে বলল, তোর হাসি থামানোর উপায় কিন্তু আমার জানা আছে নাজ। তুষারের কথার মানে বুঝতে পেরে শেহনাজ চুপ হয়ে মাথা নিচু করে রাখলো। ওর অবস্থা দেখে তুষার অস্পষ্ট হাসলো, অতঃপর শান্ত গলায় বলল, ওখানে বসে না থেকে নামাজ পড়ার ব্যবস্থা কর। শেহনাজ তৎক্ষণাৎ বলে উঠল, বিয়ের আগেই মাম্মা আমাকে পড়তে বলেছিল, তখনই পড়েছি। সে আমার মাম্মাও আমাকে নফল নামাজ পড়িয়েছে, কিন্তু ওটা ছিল বিয়ের আগে আলাদা। এটা হবে আমাদের বিবাহিত পরবর্তী প্রথম আল্লাহর কাছে দোয়া চাওয়া। বিছানা থেকে নাম। শেহনাজ বাধ্য বাচ্চার মতো বিছানা থেকে নেমে মেঝেতে জায়নামাজ বিছিয়ে দিল। বেশ সময় নিয়ে নফল নামাজ পড়ে আর আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করার পর ওরা জায়নামাজ পূর্বের জায়গায় গুছিয়ে রাখলো। তারপর শেহনাজ পুনরায় বিছানায় গিয়ে বসে পড়ল। তুষার ফোনে কারোর সাথে কথা বলে শেহনাজের সম্মুখে গিয়ে বসল। ওর ফ্রেন্ডরা বারবার ফোন করে ডিস্টার্ব করছে, তাই তুষার ফোনটা আজকের জন্য অফ করে রাখলো। আজকের পুরো সময়টা শুধু তার নাচ পাবে। কতক্ষণ সময় কেটে গেল শেহনাজ জানে না, কিন্তু তুষার সেই তখন থেকে মদ্যপ চাহনিতে ওর দিকে তাকিয়ে আছে। আবারও চোকাচুকি হতেই শেহনাজ দ্রুত চোখ সরিয়ে নিয়ে হাঁসফাঁস করতে লাগলো। তুষার এবার শেহনাজের মেহেদিরাঙা হাত দুটো নিজের বলিষ্ঠ হাতের আয়ত্তে নিয়ে এসে হাতের উল্টো পিঠে চুম্বন করে বলতে লাগলো, এই হাত দুটো যখন প্রথম ধরেছিলাম তখন আমার বয়স 4 বছর। সব সময় তোর দিকেই তাকিয়ে থাকতে ইচ্ছে করত। বারবার মনে হতো এত সুন্দর পরিটা কোথা থেকে নিয়ে এসেছে বড় বাবা আর বড় মা। তখন এত বোঝ ছিল না আমার। যত বড় হতে লাগলাম তত যেন মনে হলো এই পরিটাকে আমার হতে পারে না। বড় বাবা কি দিবে না এই পরিটাকে? আমি খুব যত্ন করে রাখবো, তবুও দিবে না। তারপর হঠাৎ বুঝতে পারলাম পরিটাও আমাকে চায়। সেদিন আমি যা খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক ধৈর্যের পরীক্ষা দেওয়ার পর এই পরিটা আজ আমার, একান্তই আমার। শেহনাজ এক দৃষ্টিতে তুষারের দিকে তাকিয়ে আছে।
ওর হঠাৎ ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু কাঁদল না। মুগ্ধতা নিয়ে নিজের বৈধ স্বপ্নের পুরুষটাকে দেখতে লাগলো। তুষার খুবই যত্নের সহিত শেহনাজের হিজাবের পিনগুলো খুলতে লাগলো। তারপর ওর বেঁধে রাখা চুলগুলো খুলে দিয়ে সেগুলো মুগ্ধতা নিয়ে ছুঁয়ে দিতে দিতে বলল, নারী আল্লাহর কি অপূর্ব সৃষ্টি। তাদের ছোট থেকে ছোট্ট বিষয়গুলো মারাত্মকভাবে আকর্ষিত করে ফেলে আমাদের মতো পুরুষদের। কথাটা বলা শেষে তুষার শেহনাজের দুগালে আলতো করে হাত রেখে সেখানে চুমুর বর্ষণ করতে লাগলো। এতে করে শেহনাজ নেতিয়ে পড়ল। তবে তুষার খুবই পারদর্শিতার সহিত নিজের বধূকে সামলে নিয়ে তাকে নতুন এক অভিজ্ঞতার স্বাদ পাওয়ালো। খুব সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়ল বিয়ে পরবর্তী অনুষ্ঠানের যাবতীয় আয়োজন করার জন্য। তবে তার আগে কিছু খাওয়া অতীব জরুরি। তুবা হাই তুলে নিচে নামতে লাগলো। হঠাৎ ড্রয়িং রুমের সন্নিকটে এসে সামনের দৃশ্যটা দেখে ওর কদম থেমে গেল। স্বাধীন আলিফকে কোলে নিয়ে ওর সাথে খুনসুটিতে মেতে উঠেছে। এমন সব অঙ্গভঙ্গি করছে যা দেখে আলিফ খিলখিল করে হাসতেছে, আর ওর হাসি দেখে স্বাধীনও মন খুলে হাসতেছে। হঠাৎ তুবার দিকে চোখ যেতেই স্বাধীন হাস্যোজ্জ্বল মুখে বলল, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো। আলিফ নাকি থাপ্পড় দেওয়া শিখে গেছে। কাল বারিশ ভাইকে কষে একটা থাপ্পড় দিয়েছে। তুবা শুকনো হেসে ধীর পায়ে হাঁটতে হাঁটতে স্বাধীনের পাশে গিয়ে বসে পড়ল। অতঃপর ফ্যাকাশে মুখে এক দৃষ্টিতে আলিফের স্নিগ্ধ মুখটার দিকে তাকিয়ে থাকলো। স্বাধীন হয়তো বুঝে গেল বউয়ের মনের মধ্যে কি চলছে এখন, তাই ও শান্তস্বরে বলতে লাগলো, আমার বাচ্চা নেওয়ার তাড়া নেই শোনা। আমার কাছে তোমার প্রায়োরিটি আগে। তুমি সুস্থ হওয়া না পর্যন্ত আমি বাচ্চা নিব না। তুবার বুক থেকে মনে হয় বড় একটা পাথর সরে গেল। স্বাধীন আলিফের পেটে নিজের মাথা ঘষে বলতে লাগলো, আর বাচ্চা দরকার হবে কেন? আলিফ আছে না, আগে ওকে বড় করি, তারপর অন্য পোটলাদের কথা ভাবা যাবে। আলিফ খিলখিল করে হাসতে লাগলো সুরসুরি হয়ে। এবার তুবার মুখের ফ্যাকাশে ভাবটা উবে গিয়ে মুখটা উজ্জ্বল হয়ে উঠল। তুবাকে স্বাভাবিক হতে দেখে স্বাধীন মনে মনে বলল, টেনশন করো না বউ, তোমাকে সুস্থ স্বাভাবিক মানুষ বানানোর উপায় আমি বের করে ফেলেছি। এখন শুধু একটা উপযুক্ত সময়ের অপেক্ষা। স্বাধীনের চিন্তায় ব্যাঘাত ঘটল তখন যখন আয়েশা এক ট্রে স্ন্যাক্স সাথে ওদের সামনে চলে আসলো। মাকে দেখতে পেয়ে আলিফ দুহাতে মেলে আধো আধো আওয়াজ করে বলতে লাগলো, মাম মাম মাম। আয়েশা ছেলেকে কোলে নিয়ে ওর গালে চুমু খেয়ে বলল, আমার সোনা বাচ্চা, কাল যে একটা কাজ করেছো না, তোমাকে তো আমার সুইডেন থেকে নোবেল এনে দেওয়ার ইচ্ছে জেগেছে। তোমার বাবার গালে থাপ্পড়ের দাগ এখনো রগরগা হয়ে আছে। বারিশ গম্ভীর মুখে সেদিকে এগিয়ে এসে বলল, বাজে কথা বলবে না আয়শা, আমার গালে তিল পরিমাণও দাগ নেই। ওর হাতে এখনো শক্ত হয়নি। তোর নিউটনের সূত্র শেখার মতো মস্তিষ্ক ওর হয়েছে, তাই না বেয়াক্কেল? বারিশ থতমত খেয়ে গেল। গলা খাকড়ি দিয়ে বলতে লাগলো, হ্যাঁ মানছি, শেখানোর চেষ্টা করেছি, তবে শুধু 2-3 বার। আসলে আমি একটা এক্সপেরিমেন্ট করতে চাচ্ছিলাম। এক্সপেরিমেন্ট করার হলে কুত্তা বাদর গন্ডারের উপর দিয়ে করুন, তবুও আমার বাচ্চাকে রেহাই দিন। স্বাধীন আর তুবা জোরে জোরে হাসতে লাগলো। বারিশ আরো একবার গলা খাকড়ি দিয়ে আলিফকে নিজের কোলে তুলে নিল। আলিফ বাবাকে দেখে হাসতেছে, এমন ভাবে হাসতেছে যেন ওর মায়ের বলা প্রতিটা কথাও বুঝেছে। হাসতে হাসতে আলিফ নিজের ছোট ছোট হাতগুলো দিয়ে বারিশের মুখে মারতে লাগলো। তা দেখে বারিশ ভুরুকুচকে বলল, তুমি ওকে এসব শিখিয়ে দিয়েছো তাই না? মা ছেলে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আয়েশা হাসতে হাসতেই বলল, সত্যি বলছি, আমি কিচ্ছু বলিনি ওকে। ও নিজেই বুঝে গেছে কার সাথে কি করা উচিত। বারিশ ক্ষণকাল চুপ থেকে বলে উঠল, করো করো, যত ইচ্ছা মজা করো, শুধু আমার মেয়েটাকে আসতে দাও, তারপর তোমাদের 2 মা ছেলেকে শায়েস্তা করবো। বারিশের এমন বেফাস কথায় আয়েশার লজ্জায় রক্তিম হয়ে গেল। স্বাধীন গলা খাকারি দিয়ে তুবাকে তাগাদা দিয়ে বলে উঠল, চলো বউ, আমরা একটু ওদিক থেকে ঘুরে আসি। তুবা মিটমিটিয়ে হাসতে হাসতে স্বাধীনের সাথে অন্যদিকে চলে গেল। ওরা চলে যেতেই আয়েশা বারিশের বুকে চিমটি দিয়ে বলল, অসভ্য, মুখে কি কথা আটকায় না আপনার? অসভ্যতামি কি দেখলে? আমি আমার মেয়ের আগমনের কথা বলেছি জাস্ট। তোমার সেটাও সহ্য হচ্ছে না। ছ্যাঃ, এখন থেকে আমার মেয়েকে হিংসা করছো তুমি? এমন হিংসুটে মা আমি আমার জন্মের পর থেকে দেখিনি। বারিশ অবাক হয়ে বলল,
আয়েশা আহাম্মক হয়ে গেল। কিসব আজগুবি কেচ্ছা কাহিনী বকছে এই অ্যানাকোন্ডা সাপ। শেহনাজের আজ বেশ বেলা করে ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে দেখলো তুষার উদম গায়ে এখনো বেঘরে ঘুমোচ্ছে। ওকে দেখতেই শেহনাজের মিশ্র অনুভূতি হতে লাগলো। এক প্রাপ্তিময় প্রশান্তি, দুই ভীষণ লজ্জা। এতদিন যে তুষারকে চিনত, বিয়ের পর সেই তুষারকে যেন পুরোপুরি আলাদা একটা সত্তা মনে হলো সেজুর। শান্ত ছেলেটা ভীষণ রকম অশান্ত রূপে নিজেকে প্রদর্শন করেছিল। শেহনাজ বেশ কিছু সময় নিজের একদিন পুরাতন স্বামীর দিকে তাকিয়ে থাকার পর বাথরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ওখানেই একটা লাল রঙের সুতির শাড়ি পরে শেহনাজ বাথরুম থেকে বেরোলো। তুষার এখনো ঘুমে আচ্ছন্ন। ওকে আর এক দফা মুগ্ধতা নিয়ে দেখার পর ও নিচে চলে গেল। ড্রয়িং রুমে আসতেই নীর ওর হাতে এক গাদা খাবারের একটা ট্রে দিয়ে বলল, বাগানে কিছু আত্মীয় স্বজন বসে আছে, যা ওগুলো গিয়ে দিয়া। শেহনাজ ট্রে হাতে আহাম্মক হয়ে বলল, আমি নতুন বউ, আমার থেকে কাজ করে নিবি? তো লজ্জা করবে না? না রে, একটুও করবে না, কারণ আমার না একটুও লজ্জা নেই। আর হ্যাঁ, এটা শুধু তোর বিয়ে না, তুষার ভাইয়েরও বিয়ে। তুষার ভাইয়ের বিয়ে উপলক্ষে যা কাজ কর, ব্যাক করবে ডি। তো উনি কাজ করবেন না? করবে না মানে? আলবাত করবে। তুষার ভাইয়াকে তোর বিয়ে উপলক্ষে কাজে লাগিয়ে দেব, শুধু একবার নাগালটা পেতে দে। শেহনাজ বিড়বিড় করে বলতে লাগলো, তাও আমি কেন কাজ করব? সেটা শুনতে পেয়ে নীর কাটকাট গলায় বলল, তো কি করবি? ঢ্যাং ঢ্যাং করে নাচতে নাচতে ঘুরে বেড়াবি আর আমরা কাজ করব? তা হচ্ছে না। যা বলো, বাগানে যা। নীর আরেক ট্রে হাতে ছাদের আত্মীয়দের আপ্যায়ন করার জন্য চলে গেল। শেহনাজ ঠোঁট উল্টে বলতে লাগলো, এই নীর দিন দিন ভাইয়ের মতো হয়ে যাচ্ছে। ভাইয়ের হাওয়া লেগে কিরকিটির মতো ভাইয়ের রং ধারণ করেছে। যদিও ভাইয়া আমার সাথে কখনো এমন করে না। ছোট মাকে বলে তোর নামে পরকালে গিয়ে হিসাব নিতে বলবো, দেখিস। শেহনাজ বাগানের দিকে চলে গেল। তারপর মুখে হাসি ফুটিয়ে সকলকে খাবার আর পানীয় পরিবেশন করে দিল। সাবাস বোনকে দেখতে পেয়ে ওর দিকে এগিয়ে এসে ওর হাত থেকে ট্রেটা নিয়ে বলল, বোন তুই কেন এসছিস? তুই গিয়ে চুপচাপ বসে থাক। তোমার বউ হুমকি থামকি দিয়ে পাঠিয়েছে। সাবাস এক দৃষ্টিতে বোনের দিকে ক্ষণকাল তাকিয়ে থাকার পর বলল, আচ্ছা, তোর জন্য বরাদ্দকৃত কাজগুলো আমি করে দেব, তুই ভিতরে যা। শেহনাজের ভীষণ হাসি পেল। বোন আর বউ দুজনকে কিভাবে সামলাতে হয় সেটা সাবাস ভালো মতোই জানে। খুশি মনে শেহনাজ গুনগুন করতে করতে ড্রয়িং রুমে চলে আসলো। তবে হুট করে তাল সামলাতে না পেরে ও চিৎপটাং হয়ে পড়ে গেল। ওর পড়ার শব্দ শুনে সবাই ওখানে চলে আসলো। তুষারও সেই সময় নিচেই নামছিল। লজ্জায় লাল হয়ে যাওয়া মুখের বউকে এভাবে মেঝেতে গড়াগড়ি খেতে দেখে ও লম্বা লম্বা পা ফেলে ওর দিকে এগিয়ে এসে ওকে তুলতে তুলতে বলল, নতুন বউয়ের মান সম্মান রাখলি না রে ভাবলি? ছি। বাই দ্য ওয়ে, কংগ্রাচুলেশন, বিয়ের পর এই প্রথম পড়ে গেলি। আশা করছি এই সংখ্যা 1 থেকে 1000-এ নিয়ে যেতে তোর খুব একটা সময় লাগবে না। তুই আমাদের পরিবারের গর্ব, ট্রাস্ট মি। ইতিমধ্যে বেশ কয়েক মাস কেটে গেছে। সবকিছু বেশ ভালোভাবেই চলছে, কিন্তু কিছুদিন থেকে শেহনাজ আর নীর দুজনেই ভীষণ অসুস্থ বোধ করছে। অল্প একটুতেই হাঁপিয়ে উঠছে, মাথা ব্যথা তো আছেই। সবাই ওদের হঠাৎ অসুস্থতায় চিন্তিত হয়ে পড়েছে। ওরা দুজনে চুপচাপ ড্রয়িং রুমে বসে আছে। আপাতত ওদের কোনো কাজ নেই, তাই দুজনে দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে বোরিং সময় পার করছে। হুট করে নীর মুখ বিকৃত করে বেসিনের দিকে ছুটে গিয়ে গলগল করে বমি করতে লাগলো। ওর দেখা দেখি শেহনাজও বমি করে ফেললো। সিনু আর তানিয়া বাগান থেকে ছুটে আসলো। ওদের এমন অবস্থা দেখে ওরা ঘাবড়ে গেল। চটজলদি ওদেরকে সোফায় নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে ওদের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। নীর আর শেহনাজ একে অপরের দিকে তাকিয়ে একযোগে বলল, আমরা আউল ফাউল কিছু খেয়ে ফেলেছি নাকি? এমন হচ্ছে কেন? ভুল করে আইসক্রিম ভেবে গরুর জন্য রাখা ওষুধের মিশ্রণ খেয়ে ফেলিনি তো? নীর আর শেহনাজের চোখ মুখ আতঙ্কে নীল বর্ণ ধারণ করে ফেলল। তবে সিনু আর তানিয়া একে অপরের দিকে তাকিয়ে ইশারায় কিছু একটা বলে মুচকে হাসলো। তারপর তানিয়া বসা থেকে উঠে নিজের রুমের দিকে চলে গেল। ক্ষণকাল বাদে ফিরে এসে দুজনের হাতে দুটো প্রেগনেন্সি কিট ধরিয়ে দিয়ে বলল, যা গিয়ে একটু চেক করে আয়।
শেহনাজ আর নীরব হতভম্ব হয়ে তানিয়ার দিকে তাকিয়ে থাকলো। ওদের অবস্থা দেখে তানিয়া খেকিয়ে উঠে বলল, কি হলো, যাবি নাকি পরকালে গিয়ে হিসাব নিব? ওরা দুজনে চটজলদি বসা থেকে উঠে কিট দুটো নিয়ে চলে গেল। ওরা চলে যেতেই সিনু আর তানিয়া খুশিতে মৃদু চিৎকার করে উঠল। একে অপরকে জড়িয়ে ধরে ঘুরতে লাগলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে সিনু বলতে লাগলো, তুই শাশুড়ি হতে একটু দেরি করলেও দুজনে দাদি হব একসাথে। দুটো বাচ্চা, আমি ভাবতে পারছি না সিনু। দুজনে ভীষণ খুশি। একটু পর নীর আর শেহনাজ চলে এলো লটকানো মুখ নিয়ে। ওদের মুখের এক্সপ্রেশন দেখে সিনু ভ্রুকুচকে বলল, কি রে, সন্দেহ মিথ্যা ছিল? এমনি এমনি দাপাদাপি করে হাড়গোড় ক্ষয় করলাম। নীর আর শেহনাজ একে অপরের দিকে চোরা চোখে তাকালো। অতঃপর অস্ফুট স্বরে বলল, দুটো পোটলা আসছে। কথাটা শোনা মাত্রই সিনু আর তানিয়া আরো এক দফা চিৎকার চেঁচামেচি করতে লাগলো। তবে কিছু একটা মাথায় আসতে সিনু থেমে গিয়ে মুখটা চিন্তিত করে বলল, দাদি হচ্ছি এটা তো ভালো কথা, কিন্তু আমরা যে বুড়ো বয়সে আরো এক ধাপ এগিয়ে গেলাম, তার কি হবে? তানিয়া বলে উঠল, এভাবে ভাবছিস কেন? উল্টো করে ভাব। বল যে আমাদের মতো ইয়াং দাদি পেয়ে পৃথিবীতে ল্যান্ড না করে বাচ্চাগুলো খুশিতে সেজন মতো চিটপটাং হয়ে পড়ে যাবে। ওদের অবস্থা দেখে নীর আর শেহনাজ হাসতেছে, সাথে লজ্জাও পাচ্ছে। তানিয়ার বলা কথার প্রেক্ষিতে সিনু চিন্তিত স্বরে বলল, এই ভেবলি যে হুটহাট পড়ে যায়, তার কি হবে? তানিয়া কপট রাগ দেখিয়ে বলল, আমার বৌমার বিষয়ে আমি দেখব, তোকে এই মামলায় লম্বা ঠ্যাং ঢোকাতে হবে না। নীর আর শেহনাজ চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের রমণী দুইটির বাচ্চামো দেখে চলেছে। একটু পর সিনু বলে উঠল, আমাদের ছেলেদেরকে খবর দিতে হবে না? ওদের শোনার অধিকার সবার চেয়ে বেশি। ঠিক বলেছিস, কিন্তু একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে নিজের ছেলেকে কিভাবে বলবো? লজ্জা করবে না বুঝি? তো এক কাজ করি, তুই তোর ভাতিজাকে ফোন কর আর আমি আমার ভাতিজাকে ফোন করি। ডান। দুজনে দুদিকে গিয়ে সাভাস আর তুষারের সাথে কথা বলল। এবার শেহনাজ আর নীরের আরো বেশি করে লজ্জা লাগতে লাগলো। লজ্জায় কাউকে মুখ দেখাতে ইচ্ছে করছে না ওদের। কিছুক্ষণের মধ্যেই ডাকাতরা যেভাবে দরজা ভেঙে কারো বাড়িতে প্রবেশ করে, ঠিক সেভাবেই সাভাস আর তুষার সদর দরজার উপর মর্মান্তিক নির্যাতন করে ধূপধাপ পা ফেলে সোফায় বসে থাকা শেহনাজ আর নীরের সামনে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো। ওদের দুজনের ঘর্মাক্ত মুখশ্রীর দিকে তাকিয়ে আচার খেতে থাকা শেহনাজ আর নীর চোখ বড় বড় করে ফেলল। সাভাস আর তুষার একযোগে বলে উঠল, টেলিপ্যাথি হয়ে যাওয়ায় সাভাস আর তুষার ভুরুকুচকে একে অপরের দিকে তাকালো। তবে পর মুহূর্তে নিজেদের সামলে নিয়ে আহাম্মক হয়ে থাকা নিজেদের বউদের আবারও রুমে যাওয়ার জন্য তাড়া দিল। রুমে প্রবেশ করার সাথেই সাভাস নীরকে বিছানার উপর বসিয়ে দিয়ে ওর সামনে মেঝেতে হাঁটু মুড়ে বসে কম্পিত স্বরে বলল, আমাদের বাচ্চা নাকি প্রেগন্যান্ট? নীর বিস্ফোরিত চোখে বলল, হ্যাঁ। সাভাস নিজেকে শুধরে বলল, আমি নাকি প্রেগন্যান্ট? নীর হেসে ফেলে বলল, কি? সাভাস বিরক্তিতে চক্রান্ত উচ্চারণ করে বলল, ধুরবাল, জিভ আটকাচ্ছে বারবার। নীর মুখে হাত দিয়ে জোরে জোরে হাসতে হাসতে বলল, হ্যাঁ, আপনি প্রেগনেন্ট? সাভাস হুট করে নীরের ওষ্ঠে নিজের ওষ্ঠ মিলিয়ে দিল। নীরের চোখ বড় বড় হয়ে গেল। সাভাস ক্ষণকাল বাদে ওকে ছেড়ে দিয়ে ওর কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল, আমরা আমাদের ভালোবাসার প্রতীক পেতে চলেছে, এমন একজনকে পেতে চলেছে যে আমাদের দুজনকে মিশ্রভাবে রিপ্রেজেন্ট করবে। নিকি ওই সত্তাকে আমার কাছে এনে দেওয়ার জন্য আমি তোর প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। কিসব বলছেন? আমাদের দুজনের সমান অবদান থাকবে ওই ফুলের প্রতি, সাথে আল্লাহর দয়া। তুষার সেই তখন থেকে এক দৃষ্টিতে শেহনাজের দিকে তাকিয়ে আছে। শেষে বিরক্ত হয়ে শেহনাজ বলে উঠল, কি কুমিরের মতো চোখ বড় বড় করে তখন থেকে তাকিয়ে আছেন? আমাকে কি আপনার বই মনে হচ্ছে যে মনোযোগ দিয়ে পড়ছেন? তুষার তবুও পলকহীন চোখে ওর দিকে তাকিয়ে থাকলো। একটু পর দেয়াল থেকে সরে ও শেহনাজের সামনে গিয়ে বসে ওর চোখে চোখ রেখে বলল, আরেকটা পরি পাবো আমি, এনে দিবি? শেহনাজ এবার খানিকটা লজ্জা পেল।
ইতস্তত করে মাথা নিচু রেখে বলতে লাগলো, আল্লাহ যদি চান তাহলে পাবেন। তুষার ওর থুতনি ধরে মুখটা উপরে তুলে বলল, আর একটা পরিচয় ঠিক তোর মতো, তবে হ্যাঁ, ওকে আমি তোর মতো যেখানে সেখানে পড়ার মতো পুষ্টিহীন অন্তত বানাবো না। শেহনাজ কপট রাগ দেখে তুষারের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মুখ ফুলিয়ে বসে থাকলো। তা দেখে তুষার সামান্য হেসে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, আমার পরীটা দুর্বল হলে তার স্বামীটাও তো দুর্বল। সে তো দুর্বল এই পরীর উপর, তার নাচের উপর, খুব বাজেভাবে দুর্বল। শেহনাজ গলে গেল। তুষার ওর পেটে হাত রেখে বলল, তবে এইখানে আপাতত আমাদের বাচ্চা নেই, আছে একটা ভ্রূণ। সেটা ধীরে ধীরে বিভিন্ন রূপ বদল করার পর মানুষের গঠন নেবে, আর সেটা হবে আমাদের বাচ্চা। শেহনাজ শান্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে বলল, জ্ঞানের কথা না বললে আপনার পেটের ভাত হজম হয় না, তাই না? এসব কি আমি জানি না? আপনার যেখানে বলা উচিত আমাদের বাচ্চাটা এখন থেকে অপেক্ষা করছে আমাদের কাছে আসার জন্য, তা না বলে যত সব ঢঙ্গের আলাপ শুরু করেছে। তুষার হেসে উঠল। পরপর চিন্তিত মুখশ্রীতে বলে উঠল, এই 1 মিনিট, আমার না হওয়া পরীর উপরেও যদি কেউ নজর দেয়, আমি যেমন তোর উপর দিয়েছিলাম তখন। কি আর 4 হাত এক করে দিব ছোটতে? একদম না, যার তার সাথে আমি আমার পরীর বিয়ে দিব ভেবেছিস? তা হচ্ছে না। আমি ওর জন্য কিছু জটিল জটিল টাস্ক সিলেক্ট করে রাখবো, সেগুলোতে পাশ করতে পারলে তবেই আমার পরীকে বিয়ে করতে পারবে ওই বেয়াদব ছেলে। শেহনাজ কপাল কুঁচকে তুষারের করা অগ্রিম পরিকল্পনাগুলো শুনতে লাগলো। অতঃপর দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, ভুলে যাবে না আপনার পরি এখনো ভ্রূণ মাত্র, আর আপনি কিনা তার জন্য পাত্র হিসেবে নির্বাচন করছেন সেটাও ঠিক করে ফেলেছেন অলরেডি। আশ্চর্য! বলি, ওটা যদি পুটলি না হয় পোটলা, অথবা বেবি না হয়ে বেবা হয়, তখন কি করবেন? হুম। তুষার মুখটা গম্ভীর করে কিছু সিরিয়াস কথা বলতে যাবে তার আগেই ওর ফোন বেজে উঠল। কুচকানো ভুরু নিয়ে বউয়ের দিকে তাকিয়ে থেকেই ও বলে উঠল, হ্যাঁ বলুন স্বাধীন ভাই, তবে আমার গুড নিউজটা আগে শুনুন। স্বাধীন ওপাশে কিছু বলল, যেটা শুনে তুষারের মুখে চিন্তার ভাঁজ পড়ে গেল। ও কাট গলায় বলল, আচ্ছা, আমি সাবাস ভাইকে নিয়ে এক্ষুনি পৌঁছচ্ছি। বলে তুষার ব্যস্ত পায়ে রুম থেকে বেরোতে ধরলে নাজ বলে উঠল, কোথায় যাচ্ছেন? আর কি হয়েছে? জরুরি কাজ আছে। আর হ্যাঁ, তুই রুম থেকে বের হবি না। কোথাও যাওয়ার হলে এখন থেকে আমাকে বলবে, আমি তোকে ধরে ধরে কিংবা কোলে তুলে সেইখানে নিয়ে যাব, তবুও তুই হাঁটবি না। স্বাধীন নিজের শ্বশুরবাড়ি থেকে খানিকটা দূরে যে পার্ক রয়েছে সেখানে দাঁড়িয়ে অস্থিরভাবে বারবার হাতের ঘড়ি আর রাস্তার দিকে তাকাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সাভাস আর তুষার এসে গেল। ওদের দিকে এগিয়ে গিয়ে স্বাধীন বলতে লাগলো, সম্পূর্ণ বুঝে গেছো তোমরা কি কি করতে হবে? সাভাস বলে উঠল, না বোঝার কিছুই নেই, যা যা করতে বলেছেন সব পাই টু পাই কমপ্লিট করে ফেলবো। একটু খেয়াল রেখো ভাই, আমি ওর জীবনের রিস্ক সাহস করে নিলেও ওকে হারাতে পারবো না। তুষার স্বাধীনের পিঠ চাপড়ে শান্ত গলায় বলল, তোবা আমাদের বোন, আমরাও এমন কিছু করব না যাতে ওর কোনো রূপ ক্ষতি হয়। স্বাধীন বড় করে একটা শ্বাস নিয়ে বলল, তোমরা রেডি থেকো, পার্ক আর রাস্তা আপাতত ফাঁকাই থাকবে। আমি সব ব্যবস্থা করে নিয়েছি, কিছুক্ষণের মধ্যে আমি তোমাকে এখানে নিয়ে আসবো। স্বাধীন তুবাকে নিয়ে হাঁটতে বের হলো। অন্তত তুবার তাই মনে হয়েছে। হাঁটতে হাঁটতে স্বাধীন তুবাকে ওই পার্কের কাছে নিয়ে আসলো যেখানে ওর দাদু ওকে প্রায় প্রতিদিন ঘুরতে নিয়ে আসতো। পার্কের কাছাকাছি আসতেই তুবার কদম থেমে গেল। ও অস্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে লাগলো। অস্থির কণ্ঠে বলতে লাগলো, ডাক্তার সাহেব, এখান থেকে চলুন। স্বাধীন নড়ল না। হঠাৎ সামনে একজনকে দেখতেই তুবা ছটফটানি কমিয়ে দিল। একজন বৃদ্ধ লোক ছোট একটা মেয়ে বাচ্চাকে নিয়ে হাসতে হাসতে পার্কে ঘুরে বেড়াচ্ছে। তা দেখে তুবার সারা শরীর কাঁপতে লাগলো। স্বাধীন শক্ত করে নিজের বউয়ের হাতখানা আঁকড়ে ধরল। বৃদ্ধ লোকটা বাচ্চাকে পার্কের সামনে রেখে সামনের আইসক্রিমওয়ালার কাছ থেকে আইসক্রিম কেনার জন্য এগিয়ে আসতে লাগলো। তখনই হঠাৎ একটা ট্রাক এসে লোকটাকে পিষে ফেলে চলে গেল। তুবা চিৎকার করে উঠল। ও স্বাধীনের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল, দাদু, দাদু, তোমার কিচ্ছু হতে পারে না। স্বাধীন গিয়ে পিছন থেকে বউকে আঁকড়ে ধরে শান্ত স্বরে বলতে লাগলো, কিচ্ছু হয়নি বউ, কিচ্ছু হয়নি, তুমি শান্ত থাকো। তুবা জোরে জোরে কাঁদতে লাগলো।
আশ্চর্যজনক হলেও সত্যি যে তুবার ট্রাকের আওয়াজ শোনার পরও আজ দাদুর রূপ ধারণ করলো না, বরং পাগলের মতো কাঁদতেছেও। ট্রাকের নিচে যেটা পড়েছে সেটা একটা পুতুল ছিল। বৃদ্ধের রূপ ধারণ করার সাবাস ট্রাক আসার আগেই সরে গিয়েছিল। বাচ্চাটা ছিল বীর, যাকে বারিশের থেকে ভাড়া করে এনে মেয়ের পোশাক পরিয়ে দেওয়া হয়েছিল। আর আইসক্রিমওয়ালা আমাদের ভ্যাবলির স্বামী। সবাই যে যার কস্টিউম পরেই তুবার দিকে এগিয়ে আসলো। তুবার কান্না এখন কিছুটা কমেছে। ওকে হাসানোর জন্য সাবাস বলে উঠল, দেখ পাল, আমাকে বুড়ো বানিয়ে দিয়েছে তোর ভাদের মা স্বামী। বীর ওর কথার প্রেক্ষিতে বলে উঠল, বুড়ো? আর আমার যে লিঙ্গই পরিবর্তন করে দিয়েছে তার বেলা? আমার সুন্দরীর বোন জন্য রাজি হয়েছি, নয়তো মামুর মতো পাছা লাল করে দিতাম ওই চাশমিশের। ওর কথা শুনে ক্রন্দনরত অবস্থাতেই তুবা হেসে ফেলল। তুষারের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, তোর কোনো অভিযোগ নেই? না রে, বরং ধন্যবাদ দিতে চাই, কারণ নতুন এক অভিজ্ঞতা হলো। আইসক্রিমওয়ালার শাস্তি ভালোই লেগেছে। সাবাস বলে উঠল, আমার ভাগ্নির বাবাকে আইসক্রিমওয়ালা বানাতে চাস? তুবা আর স্বাধীন অবাক হয়ে ওদের দিকে তাকালো। তা দেখে সাবাস বলে উঠল, আমরা দুজনে প্রেগনেন্ট। সবাই আহাম্মক হয়ে ওর দিকে তাকালো। সাবাস কপাল চাপড়ে বলল, বলতে চাচ্ছি আমাদের বউরা প্রেগনেন্ট। তুবা ক্ষণকাল চুপ থেকে স্বাধীনের দিকে তাকিয়ে বলল, আমি তো এখন সুস্থ হয়ে গেছি, তাই না ডক্টর সাহেব? তুবার কথার মানে বুঝতে পেরে স্বাধীন বাঁকা হাসলো, আর বাকিরা না শোনার ভান করে থাকলো। একটু পর তুবা আফসোস করে বলতে লাগলো, সুস্থ হওয়ায় শুধু একটাই কষ্ট হচ্ছে, আর সেটা হচ্ছে ওই দাঁতের সেট করা সুন্দরী বুড়িটার সাথে আমি আর প্রেম করতে পারবো না। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে শেহনাজ আর নীরের শরীর আরো বেশি দুর্বল হয়ে পড়ছে। কিছু খেতে পারে না ঠিকমতো। খাবারের গন্ধ নাকে আসার সাথেই বমি পায় ওদের। পরিবারের সবাই ওদের খুব করে খেয়াল রাখছে। প্রতিদিন বিকালবেলা ওরা দুজন হাঁটাহাঁটি করে আর বাকিটা সময় শুধু রেস্ট নেয়। তুষার ক্লান্ত শরীরে রুমে এসে প্রবেশ করলো। নিজের নাজের ফ্যাকাশে মুখখানা দেখতেই ওর সব ক্লান্তি দূর হয়ে সারা শরীর চনমনে হয়ে উঠল। সোজা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে বউয়ের সম্মুখে বসলো। মাথার এলোমেলো চুলগুলো সুন্দর করে আঁচড়ে দিয়ে খোপা করে দিল। তারপর ওর দুগালে আলতো করে হাত রেখে বলল, ভীষণ কষ্ট হচ্ছে তাই না নাজ? শেহনাজ শুকনো হেসে মৃদু কণ্ঠে বলল, কিন্তু সমস্যা নেই। তুষার শেহনাজকে নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আর শুধু কয়েক মাস, তারপর তোর আর কোনো কষ্ট থাকবে না নাজ। আমাদের বাচ্চাকে আমি সামলাবো, সাথে বাচ্চার মাম্মাকেও। ততক্ষণ পর্যন্ত আমার বাচ্চাটার একটু খেয়াল রাখ, জাস্ট একটু। শেহনাজ তুষারের প্রশস্ত বুকের মাঝে লুকিয়ে ফেলল নিজেকে। এই যে এত কষ্ট হচ্ছে, সেই সব কষ্ট এক মুহূর্তেই হারিয়ে যায় এই বুকে আশ্রয় নিলে, এই বুকের মালিকের মুখ নিঃসৃত দুটো মিষ্টি মিষ্টি কথা শুনলে। অনেকক্ষণ পর তুষারের বুক থেকে মুখ তুলে শেহনাজ বলতে লাগলো, আপনি এখনো খাননি, চলুন খাবেন। তুষার শেহনাজের গালে চুমু খেয়ে বলল, আমি আমার মাম্মার হাতে খেতে যাচ্ছি, আর তুই আমার বাচ্চার মাম্মাকে একটু ঘুমোতে দে। তুষার আরো একবার শেহনাজের কপালে চুম্বন করে নিচে চলে গেল। ওর গমন পথের দিকে তাকিয়ে নাজ সামান্য হেসে নিজের পেটে হাত দিল। এখন একজনকে অনুভব করতে পারেও, তবে সে খুবই শান্ত, একদম নিজের বাবার মতো। মাঝরাতে নীরের ঘুম ভেঙে গেল শরীরের অস্বস্তির জন্য। অনেক যন্ত্রণা হয় ওর, তাই বেশিরভাগ রাতেই ঠিকমতো ঘুমাতে পারে না। অসহ্য যন্ত্রণায় নীর ছটফট করতে লাগলো। এতে করে সাবাসের ঘুম হালকা হয়ে শেষে ভেঙে গেল। নীরের অবস্থা দেখেও নীরকে সাইড থেকে জড়িয়ে ধরে শান্ত স্বরে বলতে লাগলো, আমার যন্ত্রণা হচ্ছে নাকি? নীর ক্রন্দনরত কণ্ঠে বলল, সাবাস নীরকে নিজের সাথে আরো মিশিয়ে নিয়ে বলল, তোকে যন্ত্রণা দেওয়ার শাস্তি আমি পোর্টলার থেকে কড়াই কন্টায় নিব। আবার পরকালে কি এসবও নিতে পারি? ঠিক বলতে পারছি না, দেখি কি করে। নীর সামান্য হেসে ফেলে বলল, আমার বাচ্চার থেকে দূরে থাকবেন। সাবাস নীরের মাথায় চুমু খেয়ে বলল, সমস্যা নেই, দূরে থাকবো। নীর হেসে উঠে বলল, সে তো বটেই, তার পাশাপাশি বাদাম খাওয়া শেখাবেন না বলে দিলাম। বাদামে কি সমস্যা? বাদামে জানিস কত উপকার? এক একটা দানা আমার এক বালতি সমান এনার্জি বৃদ্ধি করে।
আমাদের বাচ্চাও বালতি বালতি এনার্জির অধিকারী হবে। নীর হাসতে পারল না, কারণ ওরা আবারও পেটটা কি অসহ্য রকম যন্ত্রণা করছে। ব্যথার চোটে ও কেঁদে ফেলল। তা দেখে সাবাস ওকে আরো একটু নিজের সাথে মিশিয়ে নিয়ে অস্থির কণ্ঠে বলতে লাগলো, আমি আর বাচ্চা নিব না নাকি? তোর যন্ত্রণা সহ্য করা আমার পক্ষে সম্ভব না। আমি আর বাচ্চা চাই না, আমি শুধু তোকে চাই। নীর চুপ করে থাকলো। সাবাসের করা বাচ্চামো ওকে ওর ব্যথা ভুলিয়ে দিল। আর সাবাস পাগলামি করে বারবার বলতে লাগলো, আমি আর বাচ্চা চাই না নিক্কি। বেশ কিছু সময় কেটে গেছে। যে কোনো দিন হাসান ভিলায় দুটো নতুন অতিথি পদার্পণ করতে পারে। সিনু আর তানিয়া অলরেডি কাঁথা সেলাই করা শুরু করে দিয়েছে। সাজিদ মেহমেদ খেলনা আর কাপড় চোপড় কিনে এনেছে বহু আগে। আজ আবার মেহমেদ কিছু চিপস, আইসক্রিম, পেস্ট্রি, চকলেট, কেক, বলতে গেলে অনেকগুলো বাড়তি খাবার কিনে এনে টেবিলের উপর রেখে বলল, হোয়াট এভার, এগুলো খাবে আমার নাতি নাতনিরা। ওরা আমার সাথে বসে বসে এসব খাবে। মেহমেদ নিজের পেছন থেকে আরেকটা প্যাকেট বের করে সেটা খুলে ব্যাডমিন্টন বের করে বলতে লাগলো, সামনে শীতকাল আসছে, হোয়াট এভার, ওদের সাথে আমি ব্যাডমিন্টন খেলবো। নীর আর শেহনাজ আহাম্মক হয়ে মেহমেদের উৎফুল্ল কণ্ঠে বলা কথাগুলো শুনতে লাগলো আর টেবিলের উপর রাখা জিনিসগুলো দেখতে লাগলো। নীর আস্তে করে শেহনাজকে বলতে লাগলো, এত কিছু যখন রেডি করে রেখেছে তাহলে ওদের বিয়ের ব্যবস্থাটাও করে ফেলুক, কি বলিস সেজু? শেহনাজও কণ্ঠটা খাটো করে বলল, তাই তো। আর হ্যাঁ, পাত্র কিংবা পাত্রী রেডি করে রাখা উচিত বলে আমি মনে করি। কথাগুলো সিরিয়াস মুখে বলার পর একে অপরের দিকে তাকিয়ে ওরা হাসতে লাগলো, তাও আবার জোরে জোরে। মেহমেদ ওদের হাসির কারণ না বুঝে ভুরু কুঁচকে ওদের দিকে তাকিয়ে থাকলো। হাসতে হাসতে হঠাৎ নীর পেট চেপে ধরে চোখ মুখ কুঁচকে ফেললো। ওর মুখটা ধীরে ধীরে ব্যথায় নীল বর্ণ ধারণ করতে লাগলো। ওর অবস্থা দেখে শেহনাজ চিন্তিত স্বরে বলল, কি কি? সেটাই তো, কি? নীর চোখ মুখ কুঁচকে ফেললো। কি? হ্যাঁ হ্যাঁ, তাই তো বলছি। কি? ওরে আহম্মক, কিসব কি করছিস? মানে বলতে যাচ্ছি, এমন করছেন কেন? নীর ব্যথার কথা ক্ষণিকের জন্য ভুলে গিয়ে গম্ভীর মুখে কাট কাট গলায় বলে উঠল, আমার পোটলা বিয়ের কথা শুনে খুশিতে ক্যালক্যালা হয়ে গেছে, তাই এক্ষুনি পৃথিবীতে ল্যান্ড করতে যাচ্ছে। শেহনাজ চোখ বড় বড় করে বলল, তার মানে সময় হয়েছে তোর? নীর দাঁতে দাঁত চেপে বলল, না রে, সময় হয়নি, তবে টাইম হয়েছে। শেহনাজ চুপ করে বসে থাকলো। মেহমেদ ওদের হাসির কারণ না বোঝায় বাগানে চলে গিয়েছিল। ওকে চুপ থাকতে দেখে নীর পেটে হাত চেপে রেখে খেকিয়ে উঠে বলল, উফ, বেয়াদবের বেয়াদব, এখানে বসে না থেকে সবাইকে গিয়ে ডেকে আন, আমি সহ্য করতে পারছি না। শেহনাজের হুঁশ ফিরল। ও তাড়াহুড়ো করে উঠতে গিয়ে হঠাৎ পেটে ব্যথা পেয়ে আর্তনাদ করে উঠল। ওকে চিৎকার করতে দেখে নীর ভুরু কুঁচকে বলল, তোর আবার কি হলো? শেহনাজ পেট চেপে ধরে চোখ মুখ কুঁচকে বলতে লাগলো, বিয়ের কথা তো শুধু তোর পোটলার করা হচ্ছিল না, আমার পোটলার বিয়ের কথাও চলছিল। তাই এই বাবাজির খুশিতে গদগদ হয়ে পৃথিবীতে আসার বন্দোবস্ত করছে। নীর আতঙ্কিত চোখে ওর দিকে তাকিয়ে বলল, এবার কি হবে? সবাইকে খেয়ে ডেকে আনবে? কে আবার? আমাদের বাসের মতো গলাটা আছে না? ইশারা বুঝতে পেরে নীর চিৎকার করতে লাগলো, সাথে শেহনাজও। ওদের চিৎকার শুনে বাগান থেকে সিনু, তানিয়া, মেহমেদ ছুটে আসলো। ওদের দুজনের অবস্থা দেখে ওরা সবাই ঘাবড়ে গেল। চিন্তিত হয়ে বলতে লাগলো, কি হয়েছে তোমাদের? নীর আর শেহনাজ একযোগে গর্জন করে বলল, ওরা আসছে। বয়স্ক পার্টি অবাক হয়ে বলল, কারা? নীর আর শেহনাজ অগ্নিদৃষ্টিতে ওদের তিনজনের দিকে তাকাতেই ওরা পুরো ব্যাপারটা বুঝতে পারলো, কিন্তু সাহায্য করার বদলে ওরা পুরো ঘরময় পায়চারি করতে লাগলো। সিনু বলতে লাগলো, এখনো তো কাঁথা সেলাই করাই সম্পূর্ণ হয়নি। মেহমেদ সিনুর কথা টেনে নিয়ে বলল, তুমি কাঁথার কথা বলছো ভাবি? আমি এখনো খেলার গ্রাউন্ড বানাইনি, কোথায় খেলবো ব্যাডমিন্টন? তানিয়া ওদের থামিয়ে দিয়ে বলল, এই থামো, এখন এসব বলার সময়? নীর আর শেহনাজ আহম্মক হয়ে ওদের দিকে তাকিয়েছিল। তানিয়ার কথা শুনে ওরা খানিকটা স্বস্তি পেল। এবার হয়তো ওদের দিকে নজর দিবে, কিন্তু সেগুড়ে বালি।
তানিয়া বলে উঠল, আমরা এখন ওদের দুজনের কি করব সেটা তো বলো নাকি? ওরা দুজন আর সহ্য করতে পারল না। গায়ের সব শক্তি খরচ করে চিৎকার করে বলল, ওহ, আমাদের আগে হাসপাতালে নিয়ে যাব কার দল। ওরা তিনজন চকিতে রাগে রক্তিম হয়ে ব্যথায় কাতরাতে থাকা নীর আর শেহনাজের দিকে তাকিয়ে ঢোক গিলল। তারপর ব্যস্ত হয়ে ওদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে লাগলো। খবর পাওয়ার সাথে সাথেই সাবাস ব্যবসার মুখে মনে মনে লাথি মেরে হাসপাতালে ছুটে এসেছে। এক এক করে একটু দূরে দাঁড়িয়ে থাকা সবার মুখ দেখার পর ও ওটির সামনে গিয়ে দাঁড়িয়ে ভেতরে উকি ঝুঁকি দিতে লাগলো আর বলতে লাগলো, আশ্চর্য, ভিতরে একটা টাকলা মানুষকে দেখতে পাচ্ছে কেন? আমার বউয়ের মাথায় আবার কবে খেলে স্টেডিয়াম বানানো হলো? নাভিন গলা খাকারি দিয়ে ওর পিছনে গিয়ে বলল, বাবা, ওখানে অন্য একজন বৃদ্ধের অপারেশন চলছে। আমার মেয়ে মানে তোমার বউয়ের মাথায় কোনো ক্রিকেট স্টেডিয়াম বানাইনি আমি। সবার রুমের উপরের লেখাটা দেখে খানিকটা লজ্জা পেয়ে গেল, তবে প্রকাশ করলো না। ও নাভিনের দিকে তাকিয়ে ভাব নিয়ে বলল, আমি শুরু থেকে জানতাম। আসলে টেনশনটা একটু কমানোর জন্য নাটক করছিলাম। নাভিন কিছু বলল না, উল্টো ঘুরে অন্যদিকে যেতে লাগলো যেখানে সবাই দাঁড়িয়ে আছে। সাভার সকলের অগোচরে স্বস্তির নিঃশ্বাস ফেলে ধীর পায়ে সেদিকে এগিয়ে গেল। ওর কানে নীরের বিভিন্ন আর্তনাদ ভেসে আসছে, যেটা সহ্য করতে পারছে না সাভাস। ও কান চেপে ধরে চুপ করে বসে থাকলো। ওর পা দুটো থরথর করে কাঁপতেছে। ওর অবস্থা দেখে নাভিন ওকে কিছু সান্ত্বনামূলক কথা বলতে যাবে তার আগেই আরো দৌড়ে আসার শব্দে ওর সামনে তাকালো। অবশ্য শুধু নাভিন না, সকলেই সেদিকে তাকালো। তুষার হাঁপাতে হাঁপাতে দৌড়ে উড়ে আসতে লাগলো ওদের দিকে, তবে সবাইকে চরম অবাক করে দিয়ে। ও পা পিছলে ওটি রুমের সামনে এসে ধপাস করে পড়ে গেল। সবাই হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে থাকলো। তুষার তড়াক করে উঠে দাঁড়িয়ে গলা খাকারি দিয়ে বলল, একটু চেক করে দেখলাম মেঝেটা কেমন শক্তিশালী আর নরম। দেখলাম আমার বউকে কেমন কোয়ালিটির হাসপাতালে নিয়ে এসেছো তোমরা, অন্য কিছু ভাবার প্রয়োজন নেই। সবাই এত টেনশনের মধ্যেও বহু কষ্টে হাসি আটকে বলল, আচ্ছা বুঝেছি। তুষার আবারও বলতে লাগলো, উল্টা পাল্টা ভাবার দরকার নেই বলে দিলাম। হুম, আমরা কিছু ভাবিনি। তুষার সাবাসের পাশে গিয়ে বসলো। ওর দিকে তাকিয়ে সাবাস বলতে লাগলো, নাইস লজিক। আমি জাস্ট অল্প একটু আগে আমার একটা লজিক শুনিয়েছি সবাইকে। গুড ব্রো। গুড টু ব্রো। কথা বন্ধ করে দুজনে বসে বসে চিন্তায় অস্থির হতে লাগলো। অন্যদিকে তুবা নিজের পেটে হাত রেখে ভূত দেখার মতো মুখের এক্সপ্রেশন বানিয়ে ওটি রুমের দিকে তাকিয়ে আছে। ও 3 মাসের প্রেগনেন্ট। ওর অবস্থা আর চোখে খেয়াল করে স্বাধীন বিড়বিড় করে বলতে লাগলো, এটাকে হাসপাতালে আসার অনুমতি দিয়েছে কে? অবশ্যই শুধু এ কেন, এর পাগল ভাই দুটোকে আসার অনুমতি দিল কে? নিজের ভুল স্বীকার না করে এরা কি সব ফালতু ফালতু লজিক দেখাচ্ছে। যত দিন যাচ্ছে তত লজিকের মান সম্মান শেষ করে ফেলছে এই দুনিয়ার আতপাগল মানুষগুলো। রুদ্ধশ্বাস সময়টা যেন শেষই হতে চাচ্ছে না। তুষার আর সাভাস অস্থির হয়ে উঠেছে, বারবার ওটি রুমের সামনে ছুটে যাচ্ছে। অন্যদিকে তুবার অবস্থা বেগতিক, থরথর করে কাঁপতেছে বেঞ্চে বসে। এর জন্য সবার চোখ রাঙানির শিকার হতে হয়েছে বেচারা স্বাধীনকে। শেষে তুবার হাত ধরে স্বাধীনকে হাসপাতাল থেকে বাইরে নিয়ে গেল। তুবা এখনো ক্ষণে ক্ষণে কাঁপছে। স্বাধীন শক্ত করে ওর হাতটা ধরে হাসপাতালের সম্মুখের একটা বেঞ্চে এসে বসে পড়ল। দূরের সবুজ গাছগাছালি থেকে একটু পর পর পাখির কিচিরমিচির আওয়াজ ভেসে আসছে, সাথে প্রকৃতির শিরশিরে নরমাল বাতাস এসে ওদের হৃদয়ে এক প্রকার প্রশান্তির ছোঁয়া দিয়ে যাচ্ছে। ক্ষণকাল বাদে তুবা কম্পিত কণ্ঠে বলতে লাগলো, আমি যদি ডেলিভারির সময় মরে যাই তখন আমাদের বাচ্চার কি হবে ডাক্তার সাহেব? স্বাধীন তুবার দিকে ঘুরে ওর দুগাল আলতো করে চেপে ধরে বলল, এসব কেমন কথা বলছো তোবা? আল্লাহর উপর কি তোমার ভরসা নেই? এতটা বিরূপ চিন্তা ভাবনা তুমি কিভাবে করতে পারছো? তুবা নিজের পেটে হাত রেখে বলল, ওদের অবস্থা দেখে আমার ভীষণ ভয় করছে ডাক্তার সাহেব। স্বাধীন লম্বা করে একটা শ্বাস নিয়ে শান্ত গলায় বলতে লাগলো, এদের কিছুই হবে না, শুধু নতুন দুটো সমস্যা যোগ হবে এই যা, আর না তোমার কিছু হবে। তুবা তবুও অস্থির হয়ে আছে। স্বাধীন পুনরায় বলতে শুরু করলো, জানো তোবা, আল্লাহ নারীদের এক অসীম সহ্য ক্ষমতা দিয়েছে।
তারা এই লেবার পেইন সহ্য করার ক্ষমতা নিয়ে জন্মেছে। মজার ব্যাপার, এটা সহ্য করা আমাদের মতো শক্তপোক্ত ছেলেদের পক্ষে অসম্ভব। নয়তো আমরাও তো প্রেগনেন্ট হতে পারতাম, তাই না? শেষের কথাটা শুনে তুবা হেসে ফেলল। স্বাধীন পুনরায় বলতে শুরু করলো, মায়ের মর্যাদা সে জন্য এত বেশি দিয়েছেন আল্লাহ। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত এমনি এমনি কিন্তু দেননি। একটা বাচ্চার মা ঠিক কতটা মর্যাদা সম্পন্ন হতে পারে তা আল্লাহ আমাদের জীবনের প্রতিটা পদে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেন। তুবার মন শান্ত হয়ে গেল, শরীরে অন্যরকম একটা শক্তি এসে গেল। নিজেকে খুবই স্পেশাল মনে হতে লাগলো ওর। ওকে কনফিডেন্ট করতে পারে স্বাধীনও। মনে মনে নিজেকে বাহবা দিতে ভুলল না। একটু পর ও তুবার হাত ধরে বলল, চলো তোমাকে শেষবারের মতো একটা আইসক্রিম খাওয়াই, তারপর আমাদের বাচ্চা বড় হওয়ার পর খেতে পারবে। তুবা উচ্ছ্বসিত হয়ে বলল, তাহলে একটা না 3টা খাবো। না, একটা খাবে, বেশি লোভ করা ভালো না বউ। আমি 3টা খাবো মানে 3টাই খাবো, বুঝেছেন? স্বাধীন হতাশ শ্বাস ফেলে বলতে লাগলো, এজন্যই বলে বাঙালিকে বসতে দিলে ওরা শুতেও চায়। তুবা মুখ ভেঙচি কেটে বলতে লাগলো, তার পাশাপাশি নাকও ফাটিয়ে দিতে পারে বাঙালিরা। মাইন্ডেড। দ্রুত চলুন খেয়ে আসি। আমি নতুন সদস্যদের সবার আগে আগমন জানাতে চাই, ওকে? হঠাৎ কান ঝালাফালা করে দেওয়া রিনরিনে আওয়াজের কান্নার স্বর ভেসে আসতেই করিডোরের প্রত্যেকটা মানুষ ক্যাঙারুর মতো চকিতে সোজা হয়ে দাঁড়ালো। ওটি রুমের দরজা খুলে যেতেই সাভাস আর তুষার তড়াক করে সেদিকে ছুটে গেল। নার্সের হাতে একটা ছোট্ট ফুলকে দেখা যাচ্ছে। সাভাস আর তুষার একযোগে দেখল। নার্সটা মুচকি হেসে বলল, মেয়ে বাচ্চা। তুষার উৎফুল্ল হয়ে বলল, তাহলে এটা আমার? সাভাস ভুরুকুচকে বলল, তোর মানে কি? আমারও তো হতে পারে। আমি জানি আমার মেয়ে হবে, এটা আমার বাচ্চা। সাভাস আর তুষারের মধ্যে সামান্য কথা কাটাকাটি শুরু হয়ে গেল। নার্সটা ওদের থামিয়ে দিয়ে বলল, শেখ মেহনাজ হাসানের বাচ্চা এটা। তুষার গর্ভের হাসি হেসে বলল, দেখলি তো, আমি ঠিক বলেছি। বলে তুষার নিজের মেয়েকে নিতে যাবে তার আগেই কোথা থেকে মেহমেদ এসে বাচ্চাটাকে ছো মেরে নিয়ে গিয়ে বলতে লাগলো, যার বাচ্চাই হোক না কেন, এটা আমাদের পরিবারের নতুন সদস্য তো আমরাই নিলাম। মেহমেদের আশেপাশে সবাই ভিড় জমিয়ে বাচ্চাটাকে দেখতে লাগলো। ওদিকে বান্দরের মুখের ভেতর থেকে অর্ধ খাওয়া কলা বের করে নিয়ে গেলে বান্দরের মুখ যেমন হয় তেমন মুখ করে তুষার সেদিকে তাকিয়েছে। আর সাভাস আফসোস করে বলতে লাগলো, আশ্চর্য, বাবা হওয়ার আগে মামা হয়ে গেলাম। তুষার চকিতে ওর দিকে তাকিয়ে বলল, মামা না, বল চাচা। চুপ কর পাল, আমি তোকে চিনি না। ও আমার ছোট্ট সেজুর অন্য রূপ। তুষার ভুরুকুচকে ওর দিকে তাকিয়ে থাকলো, কিছু বলল না। সাভাস পুনরায় আফসোস করে বলতে লাগলো, আগে বিয়ে হলো আমার, আর আগে বাচ্চার বাপ হলো তুষার। এ কেমন নিয়ম? আশ্চর্য। ওর আফসোসের মাঝে আরেকটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসলো। তবে এর কান্নার আওয়াজে সবাই কান চেপে ধরতে বাধ্য হলো, এতটাই জোরে কাঁদছে এই বাচ্চা। নার্সটা বাচ্চাকে এনে বলতে লাগলো, নিন আপনার বাচ্চা, বড় হয়ে মনে হয় মাস্তান হবে। আমাদের ডাক্তার ম্যাডামের গালে জোরে একটা লাথি মেরেছে। সবাই হেসে ফেললো, কিন্তু কান চেপে ধরেই। কারণ সাভাসের ছেলের কান্না এখনো থামেনি। সাভাসের সামনে থেকেও বাচ্চাকে ছো মেরে নিয়ে গেল মেহমেদ, কিন্তু কেউই কান্না থামাতে পারছে না। এক এক করে সবাই চেষ্টা করলো, কিন্তু কেউ পারল না। স্বাধীন নিজের চশমার থিয়েটারি, আয়েশা নিজের পড়াশোনার থিওরি, মেহমেদ নিজের ব্রয়লার মুরগির থিওরি শুনিয়েও ওর কান্না থামাতে পারেনি। শেষে ক্লান্ত হয়ে মেহমেদ বাচ্চাকে এনে সাবাসের কোলে এনে দিয়ে বলল, দে বাবা, তোর বাচ্চা তুই সামলা বাপ। সাবাস কান্না করতে করতে লাল রং ধারণ করা বাচ্চাটাকে কোলে তুলে ওর হাত পা ছুড়তে ছুড়তে কান্না করার স্টাইলের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, পৃথিবীতে এসে ওর বউকে কেন দেখতে পেল না টাইপ কান্না করছে আহাম্মকটা। বলি তো ওর বউ এখনো জন্মেনি। বাচ্চাটাও তবু কেঁদে চলেছে। সাবাস এবার রাগ সামলাতে না পেরে খানিকটা ধমক দিয়ে বলল, এই বেড়া চুপ, আর একবার টোয়া করলে বিয়ে দেব না বলে দিলাম। সবাইকে অবধি করে দিয়ে ও কান্না থামিয়ে দিল। ওর কান্না থামতে দেখে সাবাস বলল, গুড, এভাবে চুপ করে থাকো। সবাই আহাম্মক হয়ে সাবাসের দিকে তাকিয়ে থাকলো। এটাই হয়তো প্রথম বাচ্চা যে পৃথিবীতে আসার 3 মিনিটের মধ্যেই বাবার ধমক খেল।
এই সুযোগে তুষার হুট করে সিনুর কোল থেকে নিজের মেয়েকে ছিনিয়ে নিয়ে পাশের একটা ফাঁকা রুমে গিয়ে দরজা লাগিয়ে দিল। এমন ঘটনায় সিনু কপাল কুঁচকে ফেলল। এটা কি হলো তুষার? তুষার দরজার ওপাশ থেকে বলতে লাগলো, টিট ফর ট্যাট বড় মা। আমার থেকে আমার মেয়েকে যেভাবে ছিনিয়ে নেওয়া হয়েছিল ঠিক সেভাবে আমিও ছিনিয়ে নিলাম। দুটো বাচ্চায় হাত ফসকে বেরিয়ে যাওয়ায় সবাই গালে হাত দিয়ে বেঞ্চে বসে দীর্ঘশ্বাস ফেলতে লাগলো। দুই নতুন সদস্যের কানের কাছে মিহিস্বরে আজান দিল তাদের বাবারা। নামকরণ না হয় মায়েদের কাছে করা যাবে। হাসপাতাল থেকে রিলিজ পাওয়ার 2 সপ্তাহ পেরিয়ে গেছে, অথচ নাম এখনো রাখেনি ওরা। এই কয়েকদিন টোনাটুনি নামেই কাজ সেরেছে সবাই। সাবাস আর নীরের ছেলে টোনা, তুষার আর শেহনাজের মেয়ে টুনা। তুষার নিজের মেয়ের প্রয়োজনীয় কাপড় ব্যালকনিতে মেলে দিয়ে বাথরুমে চলে গেল হাত স্যানিটাইজ করার জন্য। তারপর শেহনাজের কোলে থাকা নিজের মেয়েটাকে কোলে তুলে নিয়ে মেয়ের কপালে চুমু খেয়ে বলল, আমার পুরীটা কি মাম্মাকে কোনোরূপ কষ্ট দিয়েছে আমার অনুপস্থিতিতে? মেয়ের হয়ে শেহনাজ উত্তর দিল, কষ্ট দেয়নি, বরং স্বস্তি দিয়েছে মন ভরে। তুষার মেয়েকে এলোপাথাড়ি চুমু খেল। অতঃপর বউয়ের সামনে এসে বলতে লাগলো, কত আর টনি বলে ডাকবে বলতো? আমি আমাদের মেয়ের নাম ঠিক করে ফেলেছি। নাজ, আমার দেওয়া নামটা বিনা দ্বিধায় মেনে নিবি প্লিজ। শেহনাজ ব্যস্ত হয়ে বলতে লাগলো, রিকোয়েস্ট করে বলছেন কেন? আপনি যা নাম রাখতে চাইবেন সেটাই হবে আমাদের মেয়ের নাম। তুষার মিষ্টি করে হেসে বলল, বাবা, মাম্মার নামে সমন্বয়ে একটা নাম বের করেছি, মেহনিয়া। আমাদের শেখ মেহনিয়া হাসান। শেহনাজ উচ্ছ্বসিত হয়ে দুগালে হাত চাপা দিয়ে বলল, এত সুন্দর নাম ভেবেছেন, অথচ আমাকে একবার বলেননি। এটা বেস্ট নাম, আপনি আসলেই বেস্ট, সব দিক থেকেই বেস্ট। নীর ছেলেকে কোলে করে ব্যালকনিতে পায়চারি করে চলেছে অনেকক্ষণ থেকে। পায়চারি করার পাশাপাশি ছেলের সাথে নানা রকম অঙ্গভঙ্গি করে কথাবার্তা বলে চলেছে। সাবাস ব্যবসা সংক্রান্ত কিছু পেপার চেক করছে মনোযোগ দিয়ে। অত্যন্ত দ্রুততার সহিত কাজ শেষ করেও লম্বা লম্বা পা ফেলে ব্যালকনিতে গিয়ে নীরকে উদ্দেশ্য করে বলল, দাঁড়া। নীর পায়চারি থামিয়ে ভুরুকুচকে ওর দিকে তাকিয়ে বলল, কেন, কি হয়েছে? নড়বি না। কথাটা বলে সাবাস ছেলেকে কোলে নিয়ে বলল, তুই এখানে দাঁড়িয়ে থাক, এক চুলও এদিক সেদিক যাবি না। ততক্ষণে এই টোনাকে আমি ওর আসল জায়গায় রেখে আসছে। সাবাস রুমের ভেতরে চলে গেল। নীর ওখানে দাঁড়িয়ে থেকে বলতে লাগলো, ও টোনা না, ভুলে যাবেন না আমার ছেলের নাম আমি নাইম রেখেছি, শেখ নাইম হাসান। ওর কথাকে পাত্তা না দিয়ে সাবাস নাইমকে দোলনায় রেখে পুনরায় ব্যালকনিতে চলে গেল। তারপর নীরকে পাঁজাকোলা করে তুলে বলতে লাগলো, তুই এখনো পুরোপুরি সুস্থ হসনি। এভাবে চলাফেরা না করে মাঝে মাঝে একটু শুয়ে থাকতে পারিস না? কিন্তু আমাদের ছেলেকেও তো সামলাতে হবে নাকি? সে ওকে সামলানোর জন্য আমি আছি। তুই আমার বউয়ের খেয়াল রাখ প্লিজ। নীর এক দৃষ্টিতে সাবাসের দিকে তাকিয়ে থাকলো। এই লোকটা ওর মাত্রাতিরিক্ত খেয়াল রাখে। আগে থেকেই রাখতো, কিন্তু প্রেগন্যান্সির সময় থেকে এখনো পর্যন্ত সেই খেয়াল রাখার মাত্রা বেড়েই চলেছে। নীরের এটা খুব ভালো লাগে। অবশ্য মাঝে মাঝে বিরক্ত হয়ে সাবাসের মাথাও ফাটিয়ে দিতে মন চায়। সাবাস নীরকে বিছানায় শুয়ে দিয়ে কিছু ফলমূল এনে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, শুয়ে শুয়ে এগুলো খা, আমি টোনাকে নিয়ে বাইরে যাচ্ছি। নীর চোখ মুখ কুঁচকে খেকিয়ে উঠে বলল, খবরদার টোনা বলবেন না ওকে, নয়তো আপনাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। সাবাস শুনেও না শোনার ভান করে নাইমকে নিয়ে বাইরে চলে গেল। ড্রয়িং রুমে আসতেই দেখলো আলিফ গুটিসুটি পায়ে হেঁটে বেড়াচ্ছে। ও বেশ কিছুদিন থেকে হাঁটা শিখেছে, অবশ্য নিউটনের সূত্রও শিখেছে। 2 দিনের জন্য আয়েশা বেড়াতে এসেছে। বাড়ির বউ বাচ্চা ছাড়া থাকতে পারে না বিধায় বেশি আসে না আয়েশা। সাবাস আলিফের গাল টেনে বলল, কি মামু, তোমার শাকচুন্নি মামাটা কোথায়? আয়েশা কিচেন থেকে এসে দাঁতে দাঁত চেপে বলল, বাবা, তোমার কয়লার খনিতে কাজ করা নিয়মিত কর্মী মামুকে বলো তোমার মাম্মা এখানে আছে। সাবাস অস্পষ্ট হাসল, তবে পরমুহূর্তে কিছু একটা মনে পড়তেই চোখ পাকিয়ে বলল, তোর উপর আমি সিরিয়াসের চেয়ে বেশি সিরিয়াসলি রেগে আছি। আয়েশা হাই তুলে বলল, কেন, তোকে বান্দরের সাথে সেলফি তুলতে বাধা দিয়েছে কে যে রেগে আছিস? সাবাস সে প্রসঙ্গে না গিয়ে নিজের কোলে থাকা ছেলেটাকে আয়েশার সম্মুখে ধরে বলল, শুধুমাত্র তোর জন্য আমার ছেলে হয়েছে,
নয়তো আমার কোলে ফুটফুট একটা মেয়ে থাকতো। আয়েশা ভুরুকুসকে বলল, আমার কারণে কিভাবে? তোর প্রথম সন্তান ছেলে, তোর জমজ ভাই হওয়ার শর্তাধীনে আমারও ছেলে হয়েছে। আয়েশা ফিক করে হেসে উঠে বলল, তো সমস্যা কোথায়? সমস্যার সবখানে। কবে না জানি কার মেয়েকে ভাগিয়ে নিয়ে এসে সদর দরজায় দাঁড়িয়ে 32 পাটি দাঁত বের করে ক্যালাই ভাদিমা ছেলে। কিছু বছর পর বসন্তের আগমনে প্রকৃতি নিজের সবচেয়ে আকর্ষণীয় রূপটা ধারণ করেছে। গাছে গাছে নতুন নতুন কচি কচি পাতার পাশাপাশি সুগন্ধ ছড়ানো নানা মনোমুগ্ধকর ফুলের সমাহার চোখে লাগছে। তুবা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখতে লাগলো। ওর চেহারায় আগের যে একটা মেয়েলি সৌন্দর্য ছিল, সেটা এখন মায়াময় মাতৃত্বের রূপ ধারণ করেছে। আগের তুবা ঠিক যতটা ছটফটে দুষ্ট ছিল, এখনকার তুবা ঠিক ততটাই ভদ্র আর দায়িত্ববান হয়ে গেছে। দুহাতে নিজের সংসারটাকে আগলে রেখেছে ও। মেয়ের মা হয়েছে বলে কথা। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে এসব ভাবতে যখন ব্যস্ত, ঠিক তখন 4 বছরের মেয়ে সিদরাতুল মুত্তাকি সাবা নিজের বাচ্চা সুলভ কণ্ঠে বলতে লাগলো, আম্মা আর কত সময় লাগবে? বাবা আর আমি সেই কখন থেকে অপেক্ষা করছি তো। তুবা নিজের পরনের কালো হিজাবে পিন আটকাতে আটকাতে বলল, আর 5টা মিনিট, আমি দ্রুতই আসছি। সাবা মুখটা ফুলিয়ে বলল, উফস। মেয়ের অবস্থা দেখে তুবা জোরে হেসে ফেলল। মেয়েটা একদম বাবার মতো হয়েছে। স্বাধীনও এভাবে মুখ ফুলিয়ে বসে থাকে রেডি হতে দেরি হলে। তুবা মিনি ব্যাগ কাঁধে চাপিয়ে বাইরে গিয়ে বলল, আমি রেডি, চলো যাওয়া যাক। স্বাধীন আর সাবা মুখ ফুলিয়ে বুকের উপর দুহাত গুজে সোফায় বসেছিল। তুবার কথা শুনে ওরা বসা থেকে উঠে পড়ল একই ঢঙে, যা দেখে তুবা হাসতে ধরেও হাসল না। ওরা 3 জন যেতে ধরবে তার আগে স্বাধীনের মা শায়লা খাতুন কাট গলায় বলতে লাগলেন, ফোন সাথে নিয়েছো? স্বাধীন আর তুবা তৎক্ষণাৎ জবাব দিল, জি। ফোন দেওয়ার সাথেই ফোন ধরবে তো? জি। আর যদি না ধরো তাহলে নিশ্চয়ই জানা আছে আমি কি করতে পারি। জি। আচ্ছা তাহলে যাও, আর তাড়াতাড়ি চলে আসবে। জি। শায়লা খাতুন নাতনির গালে কপালে চুম্বন করে চলে গেলেন। উনি চলে যেতেই তুবা আর স্বাধীন স্বস্তির নিঃশ্বাস ফেলে মেয়েকে নিয়ে নিজেদের গন্তব্যের দিকে যাত্রা শুরু করলো। আজ ওরা তুবার ছোটবেলার পার্কটাতে ঘুরতে যাবে। ওই পার্কে তুবার অনেক স্মৃতি জড়িয়ে আছে, তাই ও ওর মেয়েকে সেই পার্কের সাথে পরিচয় করিয়ে দিতে চায়। পার্কে এসে সাবা আসলে অত্যধিক খুশি হয়ে গেল। ও উচ্ছ্বসিত হয়ে আশেপাশে ছোটাছুটি করতে লাগলো। ওর দিকে তাকিয়ে স্বাধীন আর তুবা মুচকি হাসলো। একটু পর স্বাধীন নিজের বলিষ্ঠ হাতের আয়ত্তে তুবার নরম হাতটা এনে ওর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, বউ, তোমার থেকে আর কিছু চাই না আমি। তুমি এমন এমন সব সুখের সন্ধান দিয়েছ আমাকে, যা আমার আজন্ম ভালো থাকার কারণ। এসব থেকে আমি কোনোভাবে বঞ্চিত হতে ইচ্ছুক নই। তুবা স্বাধীনের কাঁধে মাথা রাখলো। ওরা পার্কের একটা বেঞ্চে বসে সামনে খেলতে থাকা হাস্যোজ্জ্বল সাবাকে দেখছে মন ভরে। তুবা সামনের দিকে নজর অব্যাহত রেখেই বলতে লাগলো, ভাগ্যিস আমার পাগলাটের রোগটা ছিল, নয়তো এই পাগলটাকে আমি কিভাবে খুঁজে পেতাম। যদিও আমি আর দাদির সাথে প্রেম করতে পারছি না, তবু সমস্যা নেই, বিনোদনের জন্য আমার নিজস্ব একটা পাগল আছে। স্বাধীন ভ্রুকুচকে তুবার মিটিমিটি হাসতে থাকা মুখটার দিকে তাকালো। ক্ষণকাল বাদে স্বাধীন বলতে শুরু করলো, তবে হ্যাঁ, তোমার সাথে আমাকে ভালো দেখে এই জন্যই আমি তোমাকে বিয়ে করেছি। ইউ লুক গুড টুগেদার শোনার জন্যই মূলত তোমাকে বিয়ে করা, নয়তো বিয়ে করা আহামরি কোনো বিষয় ছিল না আমার কাছে। তুবা স্বাধীনের থেকে দূরে সরে এসে ওর কাঁধে মারতে মারতে বলল, ভাগ্য করে আমার মতো বউ পেয়েছেন, নয়তো কোনো মেয়েই জুটত না আপনার কপালে। স্বাধীন অস্পষ্ট হাসল। অতঃপর তুবাকে চোখ মেরে বাঁকা হেসে বলল, জুড়তো কিভাবে? আমার ভাগ্যে যে আমার তুবা সোনা ছিল, আমার বাচ্চার মাম্মা ছিল, আমার আম্মুর আদরের বৌমা ছিল। তুবা আইসক্রিমের মতো গলে গেল। লজ্জা পেয়ে ওর গাল দুটো হালকা লাল বর্ণ ধারণ করলো। স্বাধীন সেই লাজুক লতাকে একটু ছুঁয়ে দিতে যাবে, তার আগে সাবা ওদের সম্মুখে এসে চোখে একটা সানগ্লাস পরে বলতে লাগলো, আম্মা দেখো তো আমাকে বাবার মতো লাগছে না? মেয়ের অবস্থা দেখে ওরা দুজন হেসে ফেলল। চশমাটা দিয়ে সাবার মুখের প্রায় অর্ধেক ঢেকে গেছে। স্বাধীন ওর চোখ থেকে চশমাটা খুলে নিয়ে বলল,
বাবার মতো না, বরং সাবাকে সাবার মতো কিউট লাগছে। সাবা খিলখিল করে হেসে উঠল। স্বাধীনকে কোলে নিয়ে টপাটপ কয়েকটা চুমু খেলো আর তুবা সেটা মুগ্ধ হয়ে দেখতে লাগলো। হঠাৎ একজনের দিকে নজর যেতেই স্বাধীন সাবাকে বেঞ্চে বসিয়ে রেখে সেদিকে চলে গেল। একটা চশমা পরা লোককে দেখা যাচ্ছে। তুবা আর সাবা শান্ত দৃষ্টিতে একে অপরের দিকে তাকালো। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে কাট কাট গলায় বলতে লাগলো, আরও একটা আত্মীয় সংখ্যা বাড়লো। বারিশ ভার্সিটির কিছু কাজ শেষ করে আড়মোড়া ভেঙে হাই তুলতে তুলতে বাইরে চলে গেল। ড্রয়িং রুমে আসতেই ওর কদম থেমে গেল। বীর মুখে গাম্ভীর্যতা বজায় রেখে আলিফকে পড়াশোনা দেখিয়ে দিচ্ছে। বেশ ভালো মতোই বড় ভাইয়ের দায়িত্ব পালন করছে বীর। আর আলিফও অনুগত বাচ্চার মতো সব কিছু শিখছে। অবশ্য ওর ব্রেন অনেক শার্প, অল্পতেই পড়া মাথায় সেট হয়ে যায়। আলিফের বয়স সবে 7, তাতেই বোঝা যাচ্ছে ছেলেটা বাবার মতোই তুখোড় মেধাবী হবে। আলিফ একটু অন্যমনস্ক হওয়ায় বীর কাট কাট গলায় বলে উঠল, আলিফ মনোযোগ দাও, নয়তো মেরে পাছা লাল করে দিব। বারিশ ওদের দিকে এগিয়ে গিয়ে বীরকে উদ্দেশ্য করে কাট কাট গলায় বলল, আর এইচএসসিতে রেজাল্ট খারাপ করলে আমি তোমার পাছা লাল করে দেব। বীর তড়াক করে লাফিয়ে উঠল। ও ভয় করে শুধু ওর মামুকে, ছোট ভাইয়ের সামনে নিজের প্রেস্টিজ নষ্ট করতে চায় না বিধায় বীর নিজের ঘাবড়ে যাওয়া মুখটাকে জোরপূর্বক ও গম্ভীর করল। ওর অবস্থা দেখে আলিফ মাথা নিচু করে হাসতে লাগলো। বারিশ গলা খাকারি দিয়ে বলল, অনেক হয়েছে পড়া, গিয়ে দুজনে রেডি হও, ঘুরতে যাব। আয়শা হয়তো রেডি হয়ে বসে আছে। আয়েশার নাম নিতে না নিতেই ও বোরকা হিজাব পরে ড্রয়িং রুমে হাজির হলো। টেবিলে পড়তে থাকা ছেলে আর ভাগিনার দিকে তাকিয়ে চোখ মুখ কুঁচকে বলতে লাগলো, ছি, পড়াশোনার মতো এমন অশ্লীল কাজ ভর দুপুরে করতে তোমাদের একটু লজ্জা করছে না? বীর আর আলিফ হাসতে লাগলো। অন্যদিকে বারিশ চোখ গরম করে বইয়ের দিকে তাকিয়ে থাকলো। সেটাকে ইঞ্চি পরিমাণ পাত্তা না দিয়ে ও বলতে লাগলো, বাচ্চারা দ্রুত রেডি হয়ে আসো, অশ্লীল কাজ ছেড়ে একটু ভালো কাজও তো করা উচিত নাকি? বীর শান্ত স্বরে বলল, আমি যাব না মামিমণি। আয়েশা কিছু বলার আগেই বারিশ বলে উঠল, কেন যাবে না? এটা বলো না যে পড়া আছে। আমি জানি তুমি পড়বে না, তুমি বসে পড়বে খেলা দেখতে। আয়েশা বলে উঠল, এসব অশ্লীল কাজ করার দরকারও নেই বাচ্চা। বীর হেসে ফেলল। হাসি থামিয়ে বলল, আলিফ যাবে ওর বাবা মাম্মার সাথে, আর আমি যাব আমার বাবা মাম্মার সাথে। তোমাদের সাথে যাব কেন? আশ্চর্য। কথাটা বলে বীর নিজেদের ফ্ল্যাটে চলে গেল। ওর গমন পথের দিকে কিছুক্ষণ আহাম্মক হয়ে তাকিয়ে থাকার পর ওরা নিজেদের সামলে নিয়ে ঘুরতে বের হলো। আজ নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। বসন্তের মৌসুমে রাস্তায় বের হলেই নতুন নতুন অসম্ভব সুন্দর সব দৃশ্য নজরে আসে। আয়েশা আর বারিশ হাতে হাত রেখে ধীরে ধীরে হেঁটে চলেছে। ওদের থেকে খানিকটা সামনে আলিফ আশেপাশে তাকাতে তাকাতে হেঁটে চলেছে। ছেলেটা ছোট থেকে অত্যন্ত শান্ত স্বভাবের। কেউ কোনো কথা বললে প্রতি উত্তরে মুচকি হাসি দিয়ে ছোট করে উত্তর দেয়। ওর দিকে তাকিয়ে আয়েশা বলতে লাগলো, আমার বাচ্চা একদম আমার মতো হয়েছে, আমার স্বভাব পেয়েছে, হু বো হু। বারিশ জোরে কাশতে লাগলো। কাশতে কাশতে বলল, মুখের উপর এমন ডাহা মিথ্যা কথা বলতে তোমার লজ্জা করলো না? তোমার মতো ঝগড়ুটে বান্দরের মতো লম্ফজম্প করা পরাচর মেয়ের সাথে আলিফের কোনো বৈশিষ্ট্য মিলে যায় বলে তোমার মনে হচ্ছে? আয়েশা থতমত খেয়ে গেল। ও একটু ঢপ মেরেছিল, ভাবেনি যে বারিশ এভাবে লজ্জা দিবে। একটু পর বারিশ ভাব নিয়ে বলল, আমার ছেলে আমার স্বভাব পেয়েছে। আয়েশা অট্ট হাসিতে ফেটে পড়ল। আলিফ চকিতে পিছু ঘুরে বলল, কি হয়েছে মাম্মা? আয়েশা পেটে হাত চেপে হাসতে হাসতে লাগলো। কিছু না শোনো, তুমি হাঁটতে থাকো। আলিফ মুচকি হাসি ফেরত দিয়ে সামনে হাঁটতে লাগলো। অন্যদিকে বারিশ থতমত খেয়ে গেছে। ও গলা খাকারি দিয়ে বলল, এভাবে পাগলের মতো হাসছো কেন? আমি কি ভুল কিছু বলেছি? আয়েশা হাসির বেগ কিছুটা কমিয়ে বারিশের মুখের দিকে তাকিয়ে বলল, যার মুখ সবসময় বিড়ালের পাছার মতো হয়ে থাকে সে নাকি নিজেকে আমার ছেলের সাথে তুলনা করছে। বলে আয়েশা আবার জোরে জোরে হাসতে লাগলো। খানিক সময় পর ও আবার বলল, আমার ছেলের হাসি দেখলে মন জুড়িয়ে যায়, আর আপনার মুখে তো হাসিই দেখা যায় না, সব সময় অ্যানাকন্ডা সাপের মতো ফোঁসফোঁস করতে থাকে। সে নাকি আবার আমার ছেলের মতো বুড়ো একটা। বারিশের মুখটা থমথমে হয়ে আছে। ক্ষণকাল বাদে ও কাট কাট গলায় বলে উঠল,
এই বুড়োই তোমার স্বামী, এই বুড়োর জন্যই তুমি চোখের পানি ফেলেছো। এই বুড়োর আশেপাশে কোনো মেয়েকে দেখলে তোমার মাথা খারাপ হয়ে যায়। আর হ্যাঁ, এই বুড়োকে তুমি মন প্রাণ দিয়ে ভালোবাসো। আয়েশা হাসি থামিয়ে দিল। কথা তো মিথ্যা না, ও এই লোকটাকে ভীষণ ভালোবাসে। আয়েশা মুগ্ধতা নিয়ে স্বামীর দিকে তাকিয়ে বলল, আর এই বুড়োটা আমার মতো পড়াচোরের জন্যই পাগল। এই পড়াচোরকে ভীষণ ভালোবাসে বুড়োটা। তার স্নো হোয়াইটকে সে আজন্ম ভালোবেসে যাবে বলে আমি বিশ্বাস করি। আলিফ গলা খানিকটা উঁচিয়ে বলল, এই বেচারা ছেলেটাকে সঙ্গ দিলে বুড়োকে খুব ভালোবাসবে। হাসান ভিলায় যেন আজ ব্যস্ততার হিড়িক পড়েছে। যে যার মতো ছোটাছুটি করে চলেছে। বছরের এই একটা দিন 4 বান্ধবী তাদের বুড়ো স্বামীদের নিয়ে এক বিশেষ জায়গায় যায়। সেখানেই সারাটা দিন কাটিয়ে দেয়। সেই জায়গাটা হচ্ছে নিয়ামত আলম জ্যোৎস্না সুলতানার ফুলে ফুলে ভরপুর ফাঁকা বাড়ি। এই প্রবীণ দম্পতির কথা ছোট থেকে অনেক শুনেছে সাবাসরা, কিন্তু কোনোদিন দেখেনি। দেখবেই বা কি করে? ওনারা যে আর বেঁচে নেই। প্রত্যেকবার ওদের বাড়িতেই রেখে যেত সিনুরা। আজ তাই সাবাস তুষার সিদ্ধান্ত নিয়েছে নিজেদের বউদের নিয়ে ঘুরতে বের হবে। সেই ঘুরতে যাওয়ার জায়গাটা সিনুর পছন্দের জায়গা, যেখানে গিয়ে ওরা একবার একটা ফ্যামিলি ফটো তুলেছিল। যে ছবিতে তুষার শেহনাজকে চুমু খেয়েছিল আর সাবাস নীরের দিকে হা করে তাকিয়েছিল। বয়স্ক পার্টি চলে গেছে বেশ কিছুক্ষণ আগে। সাবাস নীর রেডি হয়ে বসে আছে, কিন্তু তুষাররা এখনো আসছে না। সাবাস বারবার বিরক্তিতে চক্রান্ত উচ্চারণ করছে। একটু পরও গলা খানিকটা উঁচিয়ে বলল, তুষার, এত সাজতে হবে না। আমার বোন ছাড়া তোর জীবনে আমি অন্য করে মেয়েকে আসতে দেব না। তুষার রুম থেকে শুধু মাথাটা বের করে বলল, ভাই তোরা যেতে ধর, আমরা একটু পর আসছি। জায়গাটা তো কাছাকাছি আছে। আসলে মেহনিয়ার একটু জরুরি দরকারে বাথরুমে 10 মিনিট সময় দিতে হবে। 5 বছরের নাইম নাক চেপে ধরে বলল, ছি বনু, পচা কাজ করবে এখন। সাবাস ছেলের মাথায় চাটি মেরে বলল, এমনভাবে বলছে যেন জীবনে সে কাজ করেনি। চলো বোকা ছেলে। নীর সামান্য হেসে স্বামী ছেলে সহ হাসান ভিলা ত্যাগ করলো। এখান থেকে খুব একটা দূরে নয় সেই জায়গাটা। তাই ওরা হেঁটে হেঁটেই বসন্তময় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে গন্তব্যের দিকে যেতে লাগলো। অবশ্য সাবাস প্রকৃতির সৌন্দর্য কম, নিজের বউয়ের দিকে ফ্যালফ্যাল করে তাকিয়েছে বেশি। কি এক অবস্থা হয়েছে! বউ ছাড়া কোনো দিকেই তাকাতে ইচ্ছে করে না। এত মিষ্টি একটা বউ পেয়ে ও তো সুখের সাগরে ভেসে চলেছে সেই বিয়ে হওয়ার 1 সেকেন্ড পর থেকেই। ও হঠাৎ মৃদু স্বরে বলল, নিকি। নীর প্রকৃতির থেকে দৃষ্টি সরিয়ে স্বামীর দিকে তাকিয়ে বলল, ভালোবাসি। নীর হকচকিয়ে গেলেও নিজেকে সামলে নিয়ে লাজুক হেসে বলল, জানি। কি জানিস? এই যে আপনি আমাকে ভালোবাসেন। আর একটা বিষয় কি জানিস? কি? সাবাস নীরের কানের কাছে মুখ নিয়ে গিয়ে মাতাল করা কণ্ঠে বলল, নিকিও আমাকে ভালোবাসে। নীরের অসহ্য রকম অনুভূতি হতে লাগলো। ওর কদম থেমে গেছে। ওকে লজ্জা দেওয়া শেষে সাবাস সেই সুন্দর সব ফুল গাছগাছালি দিয়ে ভরপুর জায়গাটাই প্রবেশ করলো। নাইম ইতিমধ্যে সেখানে প্রবেশ করে ছোটাছুটি শুরু করে দিয়েছে। সাবাস ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, এই ছেলে আস্তে। নীর নিজের লজ্জা কাটিয়ে ওদের দিকে চলে গেল। বর্তমানে সাবাস পকেট থেকে একটা একটা করে বাদাম বের করছে আর খাচ্ছে। তবে একটু পর ওর ভুরু কুঁচকে গেল। কেন যেন মনে হতে লাগলো বাদাম খুব দ্রুত কমে যাচ্ছে। ও কপাল কুঁচকে বলতে লাগলো, কি রে নিকি, আমার বাদামগুলো কোথায় যাচ্ছে? রাগের মাথায় আবার আমার প্যান্টের পকেট কেটে নিসনি তো? নীর কপট রাগ দেখিয়ে বলল, আমার তো আর খেতে কোনো কাজ নেই যে আপনার পকেট ফাটাবো। তাহলে যাচ্ছে কোথায়? আমি কি জানি। আরেকবার বাদাম নিতে গিয়ে সাবাস চোরকে ধরে ফেলল। নাইম চুপ করে ওর পকেট থেকে বাদাম বের করে খাচ্ছিল। সাবাস ছেলের হাত ধরে ওকে সামনে এনে বলল, নিকি দেখ, হাতে নাতে চোর ধরেছে। নাইম ভয় পেয়ে গেল। ও সাবাসের হাত থেকে নিজেকে ছাড়িয়ে মায়ের পিছনে গিয়ে লুকালো। তা দেখে সাবাস কাট গলায় বলল, আমার বাদাম চুরি করা? তোমার আমি বিয়ে দিব না বেয়াদব ছেলে। নাইম আচমকা ঠোঁট উল্টে জোরে জোরে কাঁদতে কাঁদতে বলল, মাম্মা আমি বিয়ে করব। ওর অবস্থা দেখে সাবাস আর নীর না চাইতেও হেসে ফেলল। এমন সময় তুষার শেহনাজ ওদের দিকে এগিয়ে আসলো।
শেহনাজ বিচলিত চিত্তে বলল, আমার ভাতিজার কি হয়েছে ভাইয়া? আর তোমরাই বা বেহায়ার মতো হাসছো কেন? নীর হাসতে হাসতে বলল। তোর ভাতিজা বিয়ে করার জন্য কাঁদছে। এবার ওরাও হেসে ফেলল। সাবাস ছেলেকে কোলে নিয়ে বলল, দাঁড়াও, একে কিছু খাবার খাইয়ে ঠান্ডা করে আছে। মেহনিয়া মামুনি, তুমিও চলো। মেহমিয়া বলল, আমি যাব না মামু, তুমি আমার জন্য চকলেট এনো। সাবাস আচ্ছা বলে বউ আর ছেলেকে নিয়ে পাশের একটা কনফেকশনারিতে চলে গেল। অন্যদিকে তুষার শেহনাজের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে তার আগেই দেখলো শেহনাজ মেহনিয়ার সাথে পুরো মাঠে ছোটাছুটি করছে। তা দেখে তুষার দীর্ঘশ্বাস ফেলে বলল, 2 বাচ্চাকে পালতে হচ্ছে আমাকে, জ্বালা কখন না জানি আবার পরে। তুষারের মুখের কথা শেষ হওয়ার আগেই শেহনাজ পা পেঁচিয়ে চিৎপটাং হয়ে পড়ে গেল। তুষার হতাশ শ্বাস ফেলে সেদিকে এগিয়ে গিয়ে শেহনাজকে তুলে বলল, একটু বড় হ নাজ, আমাদের মেয়ের সাথে সাথে অন্তত একটু বড় হ। শেহনাজ 32 পাটি দাঁত বের করে তুষারের দিকে তাকিয়ে হাসল। মেহনিয়া হঠাৎ বলে উঠল, আচ্ছা বাবা, একটা কথা বলি। তুষার বউয়ের থেকে চোখ সরিয়ে কুচকানো ভুরু সোজা করে বলল, বলো মা। একটু আগে মাম্মা যেটা করলো ওটাও কি কোনো খেলা বা গেম? এই পড়ে যাওয়া খেলাটার নাম কি বাবা? তুষার হেসে উঠে বলল, হ্যাঁ মা, খেলা, ভাবলি খেলা। তবে এই খেলা শুধু তোমার মাম্মা খেলে, অন্য কেউ খেলতে পারে না। আমিও পারবো না খেলতে। তুষার মেয়েকে কোলে নিয়ে ওর গালে চুমু খেয়ে বলল, এটা খুবই ব্যাকডেটেড খেলা, তুমি নতুন কিছু ট্রাই করবে, ঠিক আছে? শেহনাজ অগ্নি দৃষ্টিতে তুষারের দিকে তাকিয়ে থাকলো। সেটাকে দেখেও না দেখার ভান করে থাকলো তুষার। একটু পর শেহনাজ মেয়ের দিকে তাকিয়ে বলল, তোমার চাচাতো বাবাকে জিজ্ঞেস করো তো, বইয়ের সাথে যে খেলাটা খেলে সেটার নাম কি? তুষার হতভম্ব হয়ে শেহনাজের দিকে তাকিয়ে বলল, চাচাতো বাবা? তা নয় তো কি, একদিক দিয়ে আপনি আমাদের মেয়ের চাচা মামাও হন। শেহনাজ, বেশি কথা বলবি না। শেহনাজ তুষারের দিকে তাকিয়ে জিহবা বের করে বলল, আমার জিহ্বা বড়, তাই কথাও বেশি বলবো। তোর কথা বন্ধ করার উপায় কিন্তু আমার জানা আছে। শেহনাজ দ্বিধান্বিত চোখে তুষারের দিকে তাকালো। তুষার দুষ্টু হেসে ওর ঠোঁটের দিকে তাকালো। এতে করে শেহনাজ মারাত্মক লজ্জা পেয়ে দূরে সরে গেল। ওর অবস্থা দেখে তুষার হেসে উঠে বলল, তোকে লজ্জা পেলে ভীষণ সুন্দর লাগে নাজ। তোর এই রূপ যতবার দেখেছি ততবার আমি তোর প্রেমে পড়েছি। আজও পড়লাম এবং ভবিষ্যতেও পড়তে চাই। বারবার প্রেমে পড়ার সুযোগ দিবি? শেহনাজ কাছে সরে এসে তুষারের চোখে চোখ রেখে বলল, দিব দিব দিব। মেহনিয়া কৌতূহল নিয়ে বলল, এই খেলাটার নাম কি বাবা? তুষার আর শেহনাজ হেসে উঠে বলল, ভালোবাসা। সাভাস এসেছে একটু আগে। ওরা এখন একসাথে বসে আড্ডা দিচ্ছে। হঠাৎ রাস্তা দিয়ে আয়েশা, বারিশ আর আলিফকে হাঁটতে দেখে ওরা হাঁক ছাড়ল। ওরা অবাক হয়ে সাবাসদের দিকে চলে আসলো। আলিফ তো ছোট ভাই বোনদের দেখে খুশিতে আত্মহারা হয়ে গেল। ওরা কথা বলতে যাবে তার আগেই দেখলো রাস্তা দিয়ে তুবা, স্বাধীন আর সাবা যাচ্ছে। ওদেরকে ডাকলো সবাই। ওরা সবাই চলে আসতেই সাবাস বলে উঠল, কি রে, আজকে কি সবাই ডাকাতি করতে বের হয়েছে নাকি? আয়েশা ওর প্রতি উত্তরে বলল, কে রে তুই? তুই বুঝি ডাকাতি করার জন্য বের হয়েছিলি? বারিশ ভুরুকুসকে বলল, ভাচা? ভাচা কি? আয়েশার চোখ বড় বড় হয়ে গেল। ও আমতা আমতা করে বলতে লাগলো, কই কিছু না। তাই না রে তুবা? তুবা জানে এই ভাচার মানে, তাই ও মুখে হাত চেপে হাসছিল এতক্ষণ। আয়েশার প্রশ্ন শুনে ও চমকে উঠল। তারপর মুখে মুচুর মুচুর হাসি বজায় রেখেই বলল, কিছু না স্যার, আই মিন ভাইয়া। বারিশ ভুরু কুচকে তুবার হাসির দিকে তাকিয়ে থাকলো। অন্যদিকে আয়েশা চোখ দিয়ে অগ্নিবর্ষণ করে তুবাকে ইশারায় শাসিয়ে শাসিয়ে বলল, মহৎ কাজ করেছেন আপাজি। এখন আরো বেশি সন্দেহ ঢুকিয়ে দিয়েছেন অ্যানাকোন্ডা সাপের মধ্যে। কংগ্রাচুলেশন আপাজি। আর সাভাস বাবাজি সেই তখন থেকে মজা নিচ্ছে পুরো বিষয়টার। টপিক ঘোরানোর জন্য তুষার রাস্তার একজনকে উদ্দেশ্য করে বলল, একজন ক্যামেরাম্যান যাচ্ছে,
ওনাকে বলে আমাদের একটা পিক উঠিয়ে নিই, কি বলিস? আয়েশা তড়াক করে লাফিয়ে উঠে বলল, একদম কারেক্ট সময়ে কারেক্ট কথা বলেছিস, এই জন্যই তোকে আমার এত পছন্দ। ও বাবা, তুই আবার কবে আমাকে পছন্দ করতে? সবসময় তো নাক ছিটকাতে, পড়াশোনার মতো অশ্লীল কাজ করি বলে। আয়েশা গলা খাকারি দিয়ে ক্যামেরাম্যানকে ডাকতে গেল। ওর অবস্থা দেখে সবাই হেসে ফেলল। অতপর সবাই পজিশন নিয়ে দাঁড়িয়ে পড়ল। পিক তুলতেই যাবে তখন হুট করে শেহনাজ মুখ থুবড়ে পড়ে গেল। তা দেখে মেহনিয়া বলে উঠল, মাম্মা, এটা খেলার সময় না তো। শেহনাজ দাঁত কেলিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আবার সবাই রেডি হলো পিক তোলার জন্য। তবে এবার বড় সড়ো একটা হাঁচি দেওয়ায় স্বাধীনের চশমা নিচে পড়ে গেল। এবার সবাই কিছুটা বিরক্ত হলো। স্বাধীন চশমা চোখে দিয়ে সবার দিকে তাকিয়ে দাঁত বের করলো। আবার ছবি উঠাতে ধরলে তুষার হুট করে ক্যামেরাম্যানকে থামিয়ে দিয়ে একটা বই আনতে গেল। বই ছাড়াও ছবি উঠতে রাজি না। সাবাস বিরক্তিতে চক্রান্ত উচ্চারণ করে বলল, দুর্বল। আর কারো কোনো কিছুর সাথে ছবি তুলে ইচ্ছে থাকলে এখনই আনতে পারো। সবাই হেসে ফেলল সাবাসের গম্ভীর মুখে বলা কথাটা শুনে। মজার ব্যাপার হলো এই সুন্দর দৃশ্যটা ক্যামেরাম্যান ক্যাপচার করে নিল, যেখানে সবার মুখের পরতে পরতে হাসি ফুটে উঠেছে। আর সাবাসের রেগে থাকা মুখের মধ্যেই ওর স্বকীয়তা ফুটে উঠেছে। এটাকেই হয়তো বলে পারফেক্ট ছবি। বসন্ত বারবার আসে আমাদের মাঝে। এবারেও শুনলাম বসন্ত নাকি আবার এসেছিল। হ্যাঁ এসেছিল, তবে চলে যেতেও ভুলল না। সকলের মনে ভালো লাগার অনুভূতি সৃজন করে হুট করেই চলে গেল। সমাপ্ত।